আচ্ছা, তো আজকের যে ক্লাসটা আমরা করছি সেই ক্লাসটা হচ্ছে মাসেলের ওপর, মাসকুলার সিস্টেম এবং যা মুভমেন্টগুলো আছে সেগুলোর ওপর আমরা পড়ব। আমি 8:36 পর্যন্ত অপেক্ষা করেছি, এরপর কেউ যদি জয়েন হতে চায় জয়েন করাবো, কিন্তু একটু মুশকিল হয় এখান থেকে ব্যাক করে যেতে। আচ্ছা, তো শুরু করছি আজকে। তাহলে আমাদের যে টপিকটা মাসেল, এটা একটা ফিজিওলজির টপিক। ফিজিওলজির অনেক টপিক আছে, তার মধ্যে মাসেল একটা টপিক। নার্ভেরও যে টপিকটা আছে সেটা কমপ্লিট করে আমরা নিউরোমাস্কিউলার বলে একটা পার্ট আছে, সেই নিউরোমাস্কিউলার পার্টটাতে যাব। আচ্ছা, যেহেতু আমাদের এবারের পড়াটা একটু অন্যভাবে পড়তে হচ্ছে, কারণ যেহেতু এবার এমসিকিউ, অনেকটা ডিটেলিংয়েও পড়তে হচ্ছে, প্লাস খুব ডেসক্রিপটিভ না পড়ে টু দ্য পয়েন্ট, এবং সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে টার্ম ওরিয়েন্টেড পড়তে হচ্ছে। ঠিক আছে, প্রচুর টার্ম লাগবে। তো এই কারণেই আমি বলছি যে টার্ম লাগবে বলে এখন থেকে আমরা একটু জিকে স্ট্যান্ডার্ড করে পড়বো। ঠিক আছে, একটু জিকে স্ট্যান্ডার্ড করে পড়বো, ওই রকম আগে যেরকম থিওরি পড়তাম ঠিক সেই থিওরির মতো নয়। তো এই ক্ষেত্রে মাসেল কাদের থাকে, মাসেলের স্ট্রাকচার কি, মাসেলের বেশ কিছু নাম, মাসেল কিভাবে কাজ করে, আর তার সঙ্গে যদি কোনো বায়োকেমিক্যাল মেকানিজম থাকে, সেই প্রত্যেকটা পার্ট আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। প্রথমে বলি কোন অ্যানিম্যালদের মাসেল থাকে। এখানে আমরা যে ফিজিওলজিটা পড়ছি সেটা অবশ্যই হিউম্যান ফিজিওলজি, কিন্তু শুধু হিউম্যানদের তো আর মাসেল থাকে না, এছাড়া অনেক অ্যানিমেল আছে যাদের মাসেল থাকে। তো অ্যাকর্ডিং টু অ্যানিমেল ডাইভার্সিটি যদি আমরা দেখি, তো সেখানে প্রথম আমরা মানে মাসেল এই টার্মটা দেখতে পাবো হচ্ছে অ্যানিলিডার ক্ষেত্রে। অ্যানিলিডার আগে মাসেল থাকলেও সেটা আমরা যে মাসেল জানি আইডিয়াল যে মাসেল, সে আইডিয়াল মাসেলের মতো নয়। অ্যানিলিডা থেকে এরপর থেকে যতগুলো ফাইলাম এসছে, সেই প্রত্যেকটা ফাইলামের মধ্যে মাসেল রয়েছে, এবং মাসেলটা আস্তে আস্তে কি বলবো ক্রমোন্নতি পেয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে অনেক সময় বলছিলাম যে এখান থেকে কিছু খুব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেয়, যেমন আমাদের দেহে সবথেকে বড় পেশি এবং সবথেকে ছোট পেশি কি? তো সবথেকে বড় পেশি যেটা, সেটার নাম হচ্ছে সার্টোরিয়াস, আর সবথেকে ছোটোর নাম হচ্ছে সিলিয়ারি। সার্টোরিয়াস পেশি হচ্ছে আমাদের পায়ের ফিমারের সামনের দিকে থাকে সার্টোরিয়াস মাসল। এই যে এই জায়গাটা রয়েছে সার্টোরিয়াস মাসল, এই জায়গাটা সার্টোরিয়াস মাসল আছে, যেটা এইখান থেকে এসে এইভাবে ঘুরে তলা দিয়ে ওপাশে পেছন পর্যন্ত বেন্ট হয়ে গেছে, এটা সার্টোরিয়াস মাসল, এটা সবথেকে বড় মাসল। আর আরেকটা হচ্ছে সিলিয়ারি মাসেল। এখানে আমরা ছবিতে সিলিয়ারি মাসেল দেখতে পাচ্ছি না, অতটা ডিটেলিংয়ে তো সব মাসেল করা সম্ভব নয়। তো সিলিয়ারি মাসেল আমাদের চোখের মধ্যে আর কি রয়েছে, তো এখানে আমরা আলাদাভাবে একটা পয়েন্ট করে নিতে পারি, করে সেখান থেকে সিলিয়ারি মাসেল এটা লিখে রাখতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের একদম শুরুর পার্ট। মাসেল শুরু হয় সাধারণত একটা ছোট্ট ওয়ার্ড ডায়াগ্রাম দিয়ে, যে ওয়ার্ড ডায়াগ্রামটা অনেকটা এরকম ধরনের। আমরা একটু বড় থেকে ছোটোতে যাচ্ছি। হ্যাঁ, মাসেল যেটা তৈরি হয়েছে কিছু সেল নিয়ে, যে সেলগুলোকে আমরা মাসেল ফাইবার বলি। আচ্ছা, এই সেলগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলস কি না, মায়োফাইব্রিলস হচ্ছে দু রকম প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন। এই দু রকম প্রোটিন নিয়ে তৈরি হয়েছে আমাদের মায়োফাইব্রিল। এর সাথে যুক্ত আছে আরও বেশ কয়েকটা টার্ম, যে টার্মগুলো আমরা একে একে যাব। যেমন মাসেলের যে আবরণ, ঠিক আছে, আমরা আস্তে আস্তে মানে ছবি দেখে দেখেও করব, তাও বলে রাখছি। মাসেলের যে আবরণ সেটা কি, সেটা হচ্ছে সার্কোলেমা। এটা হচ্ছে মাসেলের আবরণ। মাসেলের আবরণ সার্কোলেমার পর কি থাকবে, সার্কোপ্লাজম।
মানে কি সাইটোপ্লাজম অফ মাসেল, সাইটোপ্লাজম, মাসেলের সাইটোপ্লাজম। তারপরে ধরো আর একটা টার্মে এলাম, কি বলবো বলো, হ্যাঁ সার্কোমিয়ার। ঠিক আছে, সার্কোমিয়ার মানে কি যখন দুটো জেড লাইনের মাঝের অংশ, সহজ কথা বললে দুটো জেড লাইনের মাঝের অংশ, তাহলে দুটি জেড লাইনের মাঝের অংশ। এবার এই জেড লাইন, এম লাইন, এ ব্যান্ড সব আস্তে আস্তে আমরা দেখব। আচ্ছা নেক্সট ধরো এরকম আর একটা বললাম যে টার্ম যদি বলি তাহলে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, খুব আসে এগুলো নিয়ে। ঠিক আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক কি না, সেটা হচ্ছে সাধারণত হৃৎপেশির ক্ষেত্রে মায়োফাইব্রিলের যে জেড লাইনগুলো থাকে সেই জেড লাইনে অসংখ্য সমান্তরাল খাঁজ থাকে, যাকে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক বলি। কি বললাম, হৃৎপেশির ক্ষেত্রে, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে মায়োফাইব্রিলের যে জেড লাইনগুলো থাকে সেই জেড লাইনের মাঝে অসংখ্য সমান্তরাল খাঁজ থাকে, পরস্পর সমান্তরাল খাঁজ থাকে, যাকে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক বলি। এখান থেকে ক্যালসিয়াম পাসিং করতে সুবিধা হয়, সেই কারণে এই ইন্টারক্যালেটেড ডিস্ক এখানে থাকে, দৃঢ়তা স্থাপন করে। সহজ কথা বললে দৃঢ়তা, ক্যালসিয়াম সাপোর্ট করে, এই ক্যালসিয়াম সাপ্লাই করে দৃঢ়তা প্রদান করে আর কি। আচ্ছা এছাড়া আমরা দেখতে পাবো সার্কোপ্লাজমিক জালিকা। আমরা এন্ডোপ্লাজমিক জালিকা পেয়েছিলাম, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস না, বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এসিআর মাসেল সেলের ক্ষেত্রে মডিফাইড হয়ে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। তাহলে মূলত এটা এসিআর, যেখান থেকে সার্কোপ্লাজমিক, যেখান থেকে মডিফিকেশন হয়ে কি হয়েছে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে। এসিআর মডিফাইড হয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে। হয়ে গেল। আচ্ছা এবার আমরা পরের স্লাইডে যাই, সেখান থেকে একটু মাসেলের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো বুঝি। এখানে স্লাইডে আমরা যে জিনিসটা দেখছি আমরা সবাই মোটামুটি জানি, শুধু ছবি আঁকার সময়টাকে কমানোর জন্য আমি এটা মূলত ব্যবহার করেছি। আচ্ছা তারও কেউ একজন এসে জয়েন করিয়ে নিই। যা, সে চলে গেছে, কি সমস্যা বলো দেখি। হ্যাঁ যেটা বলছিলাম যে ওই ছবি আঁকার সময়টাকে বাঁচানোর জন্যই মূলত এইটা করা। এক্ষেত্রে আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে মাসেল ফাইবার, মানে মাসেলের সেল। ঠিক আছে, মাসেলের সেল এইটা, এটা মাসেলের সেল। এরকম একাধিক মাসেল সেলকে একসাথে বাইন্ড করে রেখেছে কে না, এন্ডোমাইসিয়াম। তাই জন্য এটা সব থেকে ভিতরের লেয়ার বা ইনারমোস্ট লেয়ার। কিছুই তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কিছু? স্ক্রিন শেয়ার করা নেই? বাকিরাও দেখতে পাচ্ছ না? আচ্ছা যে দেখতে পাচ্ছ না একটু লেফট করে জয়েন করো, একটু লেফট করে জয়েন করো। আর শেয়ার স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোপুরি দেখার জন্য ফোনের স্ক্রিন রোটেশনটা অন করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা এন্ডোমায়োসিয়াম যেটা কি করছে বলো, মাসেল সেলকে কভার করছে। আমরা সবসময় এইভাবে পড়ি যে ভিতরের লেয়ার, কিন্তু পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মাসেল সেলকে কভার করছে কে, বোঝা গেল? আচ্ছা এরপরে কি আছে, এরকম অনেকগুলো এন্ডোমায়োসিয়ামের ব্রাঞ্চ আছে, তাই না? অনেকগুলো এন্ডোমায়োসিয়ামের ব্রাঞ্চ আছে। তাহলে মাসেল সেল মানে অ্যাকচুয়ালি আমি একটা আলাদা কালার নিয়ে যদি দেখাই তোমাদের, ধরো ওখানে
ভালোভাবে দেখা যাবে। একটু ডিপ কালার নিলাম এই জায়গাটা, ঠিক আছে? এইভাবে মাসেল সেলকে, এই ছবিটা কেমন দেখতে লাগছে আমি জানি না, এইভাবে মাসেল সেলকে কভার করে আছে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়ামের বাইরের যে লেয়ারটা, ঠিক আছে, এন্ডোমাইসিয়ামের বাইরের যে লেয়ারটা, ধরো আমি ব্যাপারটাকে একটু ইয়েলোইশ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে আমাদের পেরিমাইসিয়াম। তার মানে অনেকগুলো এন্ডোমাইসিয়াম, ধরো এটাকে যদি একটু সিম্পলিফাই করে, হ্যাঁ এটাকে যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, মনে করো এটা হচ্ছে মাসেল, ঠিক আছে, এই মাসেলের বাইরে আছে এন্ডোমাইসিয়াম, এরকম অনেকগুলো এন্ডোমাইসিয়াম আছে, অনেকগুলো এন্ডোমাইসিয়াম আছে। তাহলে এটা কি বললাম বলো, এটা হচ্ছে মাসেল, এটা হচ্ছে এন্ডোমাইসিয়াম, এরকম অনেকগুলো এন্ডোমাইসিয়াম আছে, এবং তার ওপরে যে লেয়ারটা সেটাই হচ্ছে পেরিমাইসিয়াম, ঠিক আছে, সেটাই হচ্ছে পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম লেয়ারটা তার মানে একাধিক মাসেল সেল তথা মাসেল সেল সমেত এন্ডোমাইসিয়ামকে কভার করলো। এবার প্রশ্ন হলো, তাহলে পেরিমাইসিয়াম তো আমরা বুঝলাম, তাহলে ফ্যাসিকেল ব্যাপারটা কি? এখানে ফ্যাসিকেল বলে লেখা আছে। ফ্যাসিকেল কি না, ফ্যাসিকেল হচ্ছে র্যাপটেড বাই পেরিমাইসিয়াম, তার মানে পেরিমাইসিয়ামের ওপরেও আর একটা র্যাপিং, ঠিক আছে, পেরিমাইসিয়ামের ওপরেও আর একটা র্যাপিং। এই র্যাপিংটা সবথেকে বেশি ইলাস্ট্রিক প্রপার্টি যুক্ত র্যাপিং, পেরিমাইসিয়ামের থেকে অনেক থিন র্যাপিং, বা যদি তিনটে লেয়ারের সঙ্গেই তুলনা করি তাহলে এটা একটা অ্যাডিশনাল লেয়ার হিসেবে আমরা বলতে পারি। দাঁড়াও আর একবার কেউ একটা মনে হচ্ছে এসছে, দেখি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে পেরিমাইসিয়াম, যেটা কি পেরিমাইসিয়াম হচ্ছে একটা র্যাপিং, অবশ্যই একটা লেয়ার, কিন্তু ফ্যাসিকেলও হচ্ছে র্যাপটেড বাই পেরিমাইসিয়াম, মানে পেরিমাইসিয়াম দিয়ে র্যাপিং করা এমন একটা লেয়ার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ইলাস্ট্রিক প্রপার্টি যদি দেখতে হয় তাহলে ফ্যাসিকেলকেই আমরা কম্প্যারিজন করব, আর ফ্যাসিকেলের বাইরে সমস্ত ব্লাড ভেসেল থাকে। দুভাবে আমরা তাহলে ফ্যাসিকেলকে আইডেন্টিফাই করতে পারি, লেয়ার অনুযায়ী করব না, ইলাস্ট্রিক প্রপার্টি অনুযায়ী ফ্যাসিকেলকে ধরবো, আর ফ্যাসিকেলের বাইরে সবসময় ব্লাড ভেসেল থাকে। তাহলে একটা তো পয়েন্ট আমার এখানে দিয়েইছে, একটা তো পয়েন্ট আমার এখানে দিয়েছে যে র্যাপটেড বাই পেরিমাইসিয়াম, আর একটা পয়েন্ট আমরা কি করব, যে ব্লাড ভেসেল সেগুলো সবসময় কোথায় থাকে না, ফ্যাসিকেলের বাইরে থাকে, ঠিক আছে, ফ্যাসিকেলের বাইরে থাকে, হলো। আচ্ছা, থার্ড পয়েন্ট, আর একটা পয়েন্ট আমরা ফ্যাসিকেলে করতে পারি। ফ্যাসিকেলের প্রয়োজনীয়তা কি? সেটা হলো ইলাস্টিক প্রপার্টি, ইলাস্টিক প্রপার্টি, ঠিক আছে, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। বেশ, পেরিমাইসিয়াম চলে গেল, পেরিমাইসিয়ামের পর ব্লাড ভেসেল রয়েছে, এই জায়গায় ব্লাড ভেসেল রয়েছে, তো ব্লাড ভেসেল রয়েছে, আর তার বাইরে রয়েছে কি, তার বাইরে রয়েছে এপিমাইসিয়াম। এই ক্ষেত্রে এপিমাইসিয়ামের পয়েন্টটা খুব সুন্দরভাবে দেওয়া নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি, পজিশনটা দেখিয়ে দিচ্ছি যে জায়গায় এন্ডোমাইসিয়াম, এপিমাইসিয়ামটা রয়েছে। এই হচ্ছে এপিমাইসিয়াম লেয়ার, বাইরের দিকের এপিমাইসিয়াম লেয়ার, ঠিক আছে, বাইরের দিকের এপিমাইসিয়াম লেয়ার। তো এই এপিমাইসিয়াম সব থেকে আউটার মোস্ট লেয়ার। এখন এখান থেকে আমরা ঠিক কী কী পড়বো, আমাদের দুভাবে ভাগ করতে হয় মাসেলকে। একটা হলো মাসেলে যদি আমরা ভাগ করি, বিভিন্নভাবে ভাগ করা যায়, বিভিন্ন অ্যাসপেক্টে ভাগ করা যায়। যেমন দেখো, একটা এইভাবে আমরা ভাগ করতে পারি, যে সব থেকে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে স্কেলিটাল মাসেল, ঠিক আছে, স্কেলিটাল মাসেল। আর একটা কী আছে বলো, ভিসেরাল মাসেল, তাই না? আর লাস্টে হচ্ছে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল, ঠিক আছে, লাস্টে সিটা বড্ড উঁচু হয়ে গেল। যাই হোক, কার্ডিয়াক মাসেল, ডিআইএসি হবে, সরি, ডিআইএসি। আচ্ছা, একটু মুছে লিখে,
কার্ডিয়াক মাসেল। আচ্ছা, এর মধ্যে কোন মাসেলের কি নাম বলো তো বাংলায়? কোন মাসেলের কি নাম? স্যার ওই তো হ্যাঁ, ওই সরেখ বেশি। কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি বা হ্যাঁ, সরেখ বা পেশি, তাই তো? সরেখ বেশি বলে, হ্যাঁ, বা আচ্ছা, ঐচ্ছিক পেশিও বলে। হ্যাঁ। আচ্ছা, ঐচ্ছিক কি ভিসেরাল নয়? স্যার ভিসেরাল তো অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপেশি? হৃৎপেশি ঐচ্ছিক। হৃৎপেশি ঐচ্ছিক, শিওর? স্যার অনিচ্ছিক, অনৈচ্ছিক, হ্যাঁ, হ্যাঁ তাই বলো। অবশ্যই। হ্যাঁ অবশ্যই, একটাই ঐচ্ছিক। একটাই ঐচ্ছিক, তাহলে এটা ঐচ্ছিক। আচ্ছা, আমার বাংলা বানান একটু ঠিকঠাক করে দিও। এই দুটো অনৈচ্ছিক, এটাও অনৈচ্ছিক। আচ্ছা, স্কেলিটাল মাসেলকে আমরা বলছি অমসৃণ, আর এটাকে আমরা বলছি মসৃণ, এটাকে আমরা বলছি হৃৎপেশি। আচ্ছা, আর কি কোনো নাম হয়? অরেখ, সরেখ, এরম কোনো নাম হয়? হ্যাঁ, সরেখ স্কেলিটাল আর অরেখটা ভিসেরাল হবে। হ্যাঁ, অরেখটা ভিসেরাল হবে, হুম। সরেখটা এটা হবে। আর এখানে কোনো নাম হয়? স্যার ওটাও তো মানে সরেখ, কিন্তু ওটা ফেন্ট, মানে স্ট্রাশনটা কম হ্যাঁ, থাকে ওখানে। হ্যাঁ, সেই জন্য আমরা পুরোপুরি সরেখ বলতে পারি না। বলতে পারি, হ্যাঁ হ্যাঁ। বেশ। আচ্ছা, তো আমরা যে মাসেলের স্ট্রাকচারটা এখানে দেখছি, এটা কোন মাসেলের স্ট্রাকচার যেটা আমরা দেখি সাধারণত? স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল। আচ্ছা, হৃৎপেশি যখন দেখব তখন আমরা ইন্টারক্যালেটেড ডিস্কের জায়গাটা দেখব, বাকি এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা দেখতে পাবো না, দরকারও লাগবে না। বেশ, তো এই যে টার্মগুলো আমরা বললাম, এই টার্মগুলো রেসপেক্টে একটু জেনে রাখতে হবে, প্রত্যেকটা টার্মের রেসপেক্টে একটু জেনে রাখতে হবে কেন এই টার্মগুলো আমরা বলছি। আচ্ছা, এছাড়া আর কি কোনোভাবে আমরা পেশিকে ভাগ করতে পারি? আর কোনোভাবে ভাগ করতে পারি? স্যার ব্যান্ডের রেসপেক্টে ব্যা- অ্যাক্টিন মায়োসিন যে ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড, ওই রেসপেক্টে। ওই রেসপেক্টে আছে, বলো ওই রেসপেক্টে কি ভাগ করতে পারবো? মানে এইচ ব্যান্ড রয়েছে, যেমন আপনার যেগুলো ঐচ্ছিক পেশি, হুম। মানে মুভমেন্ট হয়, তাতে অ্যাক্টিন ফিলামেন্ট বেশি থাকে। হুম, এই রেসপেক্টে কি করা যাবে? মানে অ্যাকচুয়ালি বইতে এই আপনি যেটা স্ট্রাকচারটা করেছেন এটাই দেওয়া থাকে ইন জেনারেল। হ্যাঁ, আর একটা থাকে, দেখো আমি বলছি। স্যার আর দুটো হয়। হ্যাঁ, বলো। ওই স্যার এই যে রেড মাসেল আর হোয়াইট মাসেল, একদম, ওইটাও তো হয়। একদম, এটা এটা ব্যান্ডের রেসপেক্টেও ঠিক, ব্যান্ডের রেসপেক্টেও ঠিক, এবং এর পিগমেন্টের রেসপেক্টেও এটা বলা যায়। তো এখানে আমরা এই ভাগগুলো এর সঙ্গে মেলাতে পারবো কি না? এর সঙ্গে মেলাতে পারবো না, এটা একটা আলাদা অ্যাসপেক্টে আমরা ভাগ করছি, আলাদা অ্যাসপেক্টে ভাগ করছি। একটা হচ্ছে রেড মাসেল, মানে লোহিত পেশি বাংলায় বলে, আর একটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে হোয়াইট। তো এই দুটো ভাগ করা যায়। এই দুটোর মেন যে কারণে হয় সেটা হচ্ছে মায়োগ্লোবিন, এখানে এনরিচ থাকে আর এদিকে মায়োগ্লোবিন থাকে না, যার জন্য এই দুটো নাম এসছে। ওপরেরগুলো বিভিন্ন কারণে নাম এসছে, কিন্তু এই দুটো এসছে শুধুমাত্র অ্যাসপেক্ট মায়োগ্লোবিন, আর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যদি তোমাদের এইরকমভাবে বলে, দুটো টার্ম দেয়, একটা হচ্ছে মায়োফাইব্রিল আর একটা হচ্ছে মায়োফিলামেন্ট, কি বলবে? মায়োফাইব্রিল, মায়োফিলামেন্ট। স্যার মায়োফিলামেন্ট মানে তো ওই, আচ্ছা হ্যাঁ, বলো বলো। কয়েকটা মায়োফিলামেন্ট মিলিয়ে মায়োফাইব্রিল গঠিত হয়। কয়েকটা মায়োফাইব্রিল নিয়ে মায়োফিলামেন্ট গঠিত হয়। আচ্ছা, তাতে কি কি থাকে? ফিলামেন্ট নিয়ে ফাইব্রিল গঠিত হয় বললাম। আচ্ছা, বেশ, কি কি থাকে মায়োফিলামেন্টে, কি কি থাকে? অ্যাক্টিন মায়োসিন মেইনলি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা পয়েন্ট করতে পারি যে অ্যাক্টিন প্লাস মায়োসিন, এটাকে আমরা কি বলবো বলো? মায়োফিলামেন্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা বলবো। আচ্ছা, এইগুলোর কি আর কোনো নাম আছে? অ্যাক্টিন মায়োসিনের আর কোনো নাম আছে?
মানে বলতে চাইছি মাইক্রোফিলামেন্ট। একটা প্রোটিনের রেসপেক্টে একটা নাম হয়, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মানে ওখানে যে অবস্থিত যে প্রোটিনটা থাকে সেই হিসেবে কি বলছেন? না, মানে এদের এদের নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মানে মায়োফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট, দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে, না দুটো একই না গো? একটু ডিফারেন্স থাকে, আমি একটু ডিফারেন্সটা বলছি। দুজন দেখো, মাইক্রোফিলামেন্ট মায়োফিলামেন্ট একই জিনিস, শুধুমাত্র সাইটোস্কেলিটন তৈরি করা যে তন্তুগুলো, মানে কেরাটিন, সেখানেও অ্যাক্টিন থাকে, সেখানে কেরাটিনও থাকে। তো কেরাটিন কখনোই মাইক্রোফিলামেন্ট নয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মাইক্রোফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। তো এই কারণে এদেরকে শুধুমাত্র মায়োফিলামেন্ট না বলে মাইক্রোফিলামেন্টও বলে। কেরাটিনকে আমরা বলতে পারবো না, কেরাটিনের ডায়ামিটার অনেক বেশি। আর এই মানে একাধিক মাইক্রোফিলামেন্ট নিয়ে তৈরি হচ্ছে মায়োফাইব্রিল। বেশ, আচ্ছা, এবার আমরা এখানে আর কি পড়বো বলো? এই পার্টটায় তো মনে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমরা ফ্যাসিকুলের কথা বলছিলাম, ফ্যাসিকেল, তো এর মধ্যে থাকে হচ্ছে 12 থেকে 20টা পেশিতন্তু, 12 থেকে 20টা, মানে মায়োফাইব্রিল, ঠিক আছে? এটা একটু জেনে রাখো। আর এই মোটামুটি, আর তো সেরকম চোখে কিছু পড়ছে না। ঠিক আছে, আমরা এবার মোটামুটি স্ট্রাকচারে চলে যাচ্ছি, ঠিক আছে? এটা যেমন আছে আছে, এবার আমরা স্ট্রাকচারে। হ্যাঁ, বলো। বলছি ওটা কি ফেসিক্যালের মধ্যে ওটা থাকে? ফেসিক্যালের মধ্যে থাকে, এতগুলো নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো লাইন, জেড লাইন, এ লাইন, বি লাইন সব যা আছে সেই সব লাইনগুলো এখানে আমরা পড়বো, ব্যান্ডগুলোও পড়বো, সব কটা জিনিস একসাথে আছে, প্রত্যেকটা ব্যান্ড পড়বো। তাহলে আমরা ফার্স্ট একটা কাজ করি, ফার্স্ট আমরা মায়োফাইব্রিলসের ব্যাপারটা একটু বুঝে নিই। মাসেল তো মোটামুটি বুঝে নিয়েছি, এই টার্মগুলো একটু খেয়াল করো। একটা কিন্তু মাসেল ফাইবার আছে, একটা কিন্তু মায়োফাইব্রিলস আছে, আর একটা সার্কোমিয়ার আছে। তিনটে সম্পূর্ণ আলাদা জিনিস। মাসেল ফাইবারের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি মায়োফাইব্রিল, ঠিক আছে? এই হচ্ছে মায়োফাইব্রিল, যেটা পরের জায়গায় আছে। আর এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ একটু আলাদাভাবে পড়তে হবে আমাদের, যেহেতু মাইটোকন্ড্রিয়া এখানে সবথেকে বেশি কাজে লাগছে, কারণ এখানে বারবার এটিপি খরচ করার একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটা নিউক্লিয়াস আছে বাইরের দিকে, এই নিউক্লিয়াসটা কার নিউক্লিয়াস? এই যে রয়েছে এই নিউক্লিয়াসটা কার নিউক্লিয়াস, বলতে পারবে কেউ? আচ্ছা, এর মধ্যে কোষ কোনটা যদি তোমাকে বলে যে এতগুলো টার্ম এখানে দেখতে পাচ্ছ, সার্কোমিয়ার বা সার্কোলেমা কি? সার্কোলেমা হচ্ছে একদম বহিরাবরণ, যেটা পেশির একদম বাইরের যে লেয়ারটা থাকে, মানে ঢাকা দেওয়া, তাহলে ভেতরের ইনার পার্ট। এটা কি সেলুলার লেয়ার সার্কোলেমা? হ্যাঁ, কোষ দিয়ে তো নিশ্চয়ই তৈরি, একটা মেমব্রেন না, যখন তৈরি হচ্ছে নিশ্চয়ই ওর ভেতরে কোষ না ফর্ম না না, করছে। এটা নন সেলুলার, এটা নন সেলুলার। আচ্ছা, তাহলে সার্কোপ্লাজম কোথায় আছে? সার্কোপ্লাজম আছে সার্কোলেমার মধ্যে। হ্যাঁ, তার মানে এই ওপরে যে মাসেল ফাইবারটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেল। এটা সেলস, মানে অনেকগুলো সেল, একটা না অনেকগুলো সেল একসাথে গুচ্ছাকারে আছে। তাহলে এর কোষ পর্দা যেটা, সেটা কোথায়? বাইরে যে মানে যেটা ট্রান্সপারেন্ট, যেটা দেখা যাচ্ছে না, ট্রান্সপারেন্টটা তো সার্কোলেমা আছে। হ্যাঁ, বলো। স্যার সার্কোলেমাটাও তো একটা মানে পুরো আবরণের মতন, ইয়েস। আচ্ছা, সার্কোলেমা, ওটাও তো হতে পারে। কি তাহলে মানে প্লাজমা যদি মেমব্রেন? মাসেল ফাইবার,
হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের মতনই তো বিহেভ করছে। যদি মাসেল ফাইবার অনেকগুলো সেল হয়, তাহলে প্রত্যেকটা সেলেরই তো আলাদা আলাদা একটা মানে সেল যে মেমব্রেনের মতন সেরকম থাকবে। টোটালটা নিয়েই তো আমার সার্কোলেমা তৈরি হচ্ছে। সার্কোলেমা কিন্তু 3 লেয়ার্ড। ও তাহলে তো হবে না। কেন 3 লেয়ার্ড হলে হবে না? ও না, হ্যাঁ হবে, প্রোটিন লিপিড প্রোটিনও তো থাকে। প্রোটিন লিপিড প্রোটিন, আচ্ছা যা, এটা কেউ লিখো না, প্রোটিন লিপিড প্রোটিন। এটা কি 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 লেয়ার থাকে এখানে, মানে কি কি মেটেরিয়াল থাকে, এটা অনেকে জানে না এই মেটেরিয়ালগুলোর মধ্যে। আচ্ছা এর তো ফিজিওলজি ছিল, বলো মনোমিতা, কি কি লেয়ার থাকে? কোনটা যে স্যার? সার্কোলেমা, সার্কুলার। সার্কোলেমা। সার্কোলেমার মধ্যে স্যার এই মুহূর্তে আমারও মনে পড়ছে না। মনে পড়ছে না? পেরি, এপি আর এন্ডো নিউরিয়াম। না না, স্যার আমি বলছি, স্যার ওটা তো না না, আমি আলাদা। ওই 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 উপাদানের কথা বলছি না। সার্কোলেমা দেখো, পেরিয়েপি তো আমরা আগের কনসেপ্টে ছিলাম, এইখানে ছিলাম। এবার এর মধ্যে একটা মাসেল ফাইবারকে দেখছি, দেখো সেল বা মাসেল ফাইবার যেটা লেখা আছে, তাকে এবার এখানে দেখছি, আরও ছোট জায়গায় গেলাম। এখানে মেনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে লিপিড থাকে, আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, সরি পলিস্যাকারাইড থাকে, সরি পলিস্যাকারাইড থাকে, পলিস্যাকারাইড থাকে। আচ্ছা এখানে কোনটা ডবল থাকে সেটা বলছি, লিপিড এখানে ডবল থাকে, পলিস্যাকারাইড সিঙ্গেল লেয়ারে থাকে। বা এখানে মানে এটা আমরা 3 লেয়ার্ড বলছি, পুরোপুরি 3 লেয়ার্ড নয়। হ্যাঁ, পুরোপুরি 3 লেয়ার্ড নয়, লিপিড পলিস্যাকারাইড লিপিড এই ধরনের লেয়ার নয়। তো এই পর্যন্ত জানলে হয়ে যাবে, 3 লেয়ার্ড এবং লিপিড আর পলিস্যাকারাইড এদের হচ্ছে মেন উপাদান। 3 লেয়ার্ড বলা হয় কিন্তু 3 লেয়ার্ড নয়, পুরোপুরি নয়। মানে খানিকটা লাইকেনের সঙ্গে, যেমন লাইকেনের যে স্ট্রাকচারগুলো দেখেছো সেখানে যেমন শৈবাল আর ছত্রাকের একটা অদ্ভুত লেয়ার ফরমেশন হয়, অথচ লেয়ার পুরোপুরি লেয়ার নয়, সেই রকম ধরনের। আচ্ছা, তার মধ্যে আসছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিলের কিছুটা জায়গা আমরা দেখতে পাই একটু ডার্ক, যে জায়গাটা ডার্ক সেই জায়গাটা এ ব্যান্ড। ঠিক আছে, এখানে আমরা ডার্ক বললে আমরা বুঝবো এখান থেকে এতটা, এই রিজিয়ানটা, এটা হচ্ছে এ ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে এ ব্যান্ড। আর দুটো ডার্ক রিজিয়ানের মাঝের অংশটা হচ্ছে জেড লাইন। একদম দেখো মাঝের অংশটায় জেড লাইন যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই মাঝের ব্যান্ডটাকে আমরা কি বলবো না, জেড লাইন এখানে একটা চওড়াভাবে দেখিয়েছে, লাইন কোনোদিনও চওড়া হয় না, একটাই লাইন হয়। তো ধরো আমি যদি অন্য কালারের লাইনটা দেখাই, ধরো ব্ল্যাক দেখালাম লাইনটা, তাহলে এটা হচ্ছে জেড লাইন। ঠিক আছে, এটা হচ্ছে জেড লাইন। আর এই যে যতটা জায়গা জুড়ে রয়েছে, মানে ধরো এতটা যদি আমি এইভাবে ভাগ করে দিই, তাহলে এই যে জায়গাটা আমরা পাচ্ছি, এই জায়গাটাকে আমরা বলি আই ব্যান্ড। ঠিক আছে, এই জায়গাটাকে আমরা বলছি আই ব্যান্ড। আর ঠিক এ ব্যান্ডের মাঝখান দিয়ে যেটা যাচ্ছে, যে লাইনটা যাচ্ছে, সেটাই হচ্ছে এম লাইন, সেটাই হচ্ছে এম লাইন। হলো? তাহলে আমরা কি কি পেলাম? আমরা মেনলি ব্যান্ডগুলো শিখছিলাম। ব্যান্ড দুরকম হয়, একটা ব্যান্ড হচ্ছে ডিপ কালারের বা কি বলবো বেশ, যেখানে অ্যাক্টিন মায়োসিন এনরিচড পোর্শন, সেটা হচ্ছে এ ব্যান্ড। হ্যাঁ, এ ব্যান্ড। আর দুটো এ ব্যান্ডের মাঝে অ্যাক্টিন মায়োসিন, যেখানে দুটো জিনিস নেই, মায়োসিন কিছুটা আছে, অ্যাক্টিন নেই, সেটা হলো আমাদের আই ব্যান্ড। তাহলে এ ব্যান্ড, আচ্ছা তাহলে এ ব্যান্ড যেখানে আমরা অ্যাক্টিন প্লাস মায়োসিন দুটোই পাবো, আর আই ব্যান্ড যেখানে অনলি আমরা মায়োসিন পাবো, তাও এনরিচড নয়। ঠিক আছে, এনরিচড নয়, এখানে অনেকটা বেশি পরিমাণ প্রোটিন ফাইবারগুলো থাকে, এখানে কিছু কম পরিমাণ প্রোটিন ফাইবার থাকে। আচ্ছা এবার আসছে লাইন। লাইনের মধ্যে কি আছে? লাইনের মধ্যে আছে জেড লাইন আর এম লাইন। এগুলোই কিন্তু শেষ নয়, এটা ছাড়া আরও আছে, এগুলো হচ্ছে প্রাইমারি কনসেপ্টে এইগুলো লাগে। জেড লাইন কি? জেড লাইন মানে হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় যে জায়গাটা, তাকে আমরা সার্কোমিয়ার বলি। একটা সার্কোমিয়ার থেকে আর একটা সার্কোমিয়ারকে ভাগ করছে যে অংশ, সেটা হচ্ছে জেড লাইন।
কি হচ্ছে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে যে অংশটা, তাকে আমরা সার্কোমিয়ার বলি। তো একটা সার্কোমিয়ার থেকে আর একটা সার্কোমিয়ারকে ভাগ করছে সার্কোমিয়ার এর মধ্যবর্তী লাইন, ঠিক আছে, মধ্যবর্তী লাইন। আর এম লাইন কি? এম লাইন হচ্ছে সার্কোমিয়ারের মাঝে, সার্কোমিয়ার এর মাঝে অবস্থিত। আচ্ছা, এই যে মানে চারটে জিনিস আমরা পড়লাম, এ ব্যান্ড, আই ব্যান্ড, জেড লাইন, এম লাইন, এটার ওপর ডিপেন্ড করে আমরা পুরো পেশি সংকোচন বুঝতে পারবো। কিন্তু এটা ছাড়াও আরও দুটো ব্যান্ড এখানে থাকে। কি ব্যান্ড? একটাকে বলে এইচ ব্যান্ড আর একটাকে বলে ও ব্যান্ড, ঠিক আছে, একটাকে বলে এইচ ব্যান্ড আর একটাকে বলে ও ব্যান্ড। এইচ ব্যান্ড কোনটা? না, এইচ ব্যান্ড হচ্ছে একটা সার্কোমিয়ারের দুধারে যে দুটো অ্যাক্টিন কি বলবো, দুটো অ্যাক্টিন ফাইবার আছে। দেখো আমি এখানটা একটু দেখাচ্ছি, এই একটা অ্যাক্টিন ফাইবার আছে আর এখানে একটা অ্যাক্টিন ফাইবার আছে, এই দুটো অ্যাক্টিন ফাইবার। তো এই দুটো অ্যাক্টিন ফাইবারের মাঝের যে জোনটা সেটাকে এইচ জোন বলছে, ঠিক আছে। এটাকেও আমরা ফাইবার বলতে পারি, মানে ব্যান্ড বলতে পারি, ফাইবার বলছি সরি, ব্যান্ড বলতে পারি। তো একটা সার্কোমিয়ারের দুটো অ্যাক্টিন কলমের মাঝের যে গ্যাপটা কনস্ট্যান্ট নয়, যেটা ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? না, যখন রিল্যাক্সেশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, তখন সেই গ্যাপটা কম বেশি হচ্ছে, তো তাকে আমরা এইচ ব্যান্ড বলছি। অন্যদিকে ও ব্যান্ড কি? ও ব্যান্ড হচ্ছে এইচ ব্যান্ড থেকে আই ব্যান্ড পর্যন্ত বিস্তৃত অংশ, এইচ ব্যান্ড থেকে আই ব্যান্ড পর্যন্ত বিস্তৃত অংশ। তাহলে কোন জায়গাটা বলো? এইচ ব্যান্ড থেকে, মানে এইখান থেকে, এই মাঝখানের এই জোনটা থেকে, এই গোটা জোনটা থেকে আই ব্যান্ড এখানে আমরা কি করে বুঝবো? আই ব্যান্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। তাহলে এইচ ব্যান্ড থেকে আই ব্যান্ড পর্যন্ত যতটা বিস্তৃত অংশ আছে সেইটা। কেন না, এখানে একটা বলি, ও সবসময় হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এই টার্মগুলো খুব প্রয়োজন, কোনটা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট। দেখো যখন এইচ কমছে, হ্যাঁ, এই পাশের ছবিটা কন্ট্রাকশানে দেখো এইচ কমেছে, তো এইচ কমলে কি হবে? আই বাড়বে। অর্থাৎ একটা অ্যাক্টিন মায়োসিনের কলম এরকম রয়েছে, আর একটা অ্যাক্টিন মায়োসিনের কলম এরম রয়েছে, যেটা কন্ট্রাকশন অবস্থায় আছে। এবার যখন রিল্যাক্সেশন অবস্থায় যাবে তখন কিন্তু এই ব্যান্ডটা, মাঝের এই যে অংশটা, এটা আবার একটুখানি তুলনামূলকভাবে ছোট হবে, ঠিক আছে, এই জায়গাটা তুলনামূলকভাবে ছোট হবে। পুরোপুরি কনস্ট্যান্ট একদম বলা যায় না, তাহলে তো মাসেল, টোটাল মাসেল ফিক্স থাকবে। তো আই ব্যান্ড মূলত কনস্ট্যান্ট থাকে, আই ব্যান্ড মূলত কনস্ট্যান্ট থাকে, এ ব্যান্ডের দৈর্ঘ্য কম হয়, কিন্তু এ ব্যান্ডের মধ্যে এইচ যে পোর্শনটা, এইচ যে জোনটা, সেটা সবথেকে বেশি ভেরিয়েবল তুলনামূলকভাবে ও। তাহলে ও এর ক্ষেত্রে কি বলবে? ও এর ক্ষেত্রে হচ্ছে এইচ প্লাস আই, এইচ প্লাস আই, এইচ এখানে ভেরিয়েবল, আই এখানে কনস্ট্যান্ট, সেই কারণে ওকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, কিছুটা হলেও পার্শিয়ালি হলেও ওকে কনস্ট্যান্ট ধরতে পারি। আচ্ছা, ব্যান্ডের ব্যাপারটা সবটা বললাম, কারুর যদি কোনো কনফিউশন হয় আমাকে বলো। এম বলেছি, হ্যাঁ এমও হয়ে গেছে, বলো কারুর যদি কোনো কনফিউশন থাকে বলো। স্যার, স্যার যেটা আপনি এখানে বলছেন যে এ ব্যান্ড মানে অ্যাক্টিন মায়োসিন দুটোকে মিলিয়ে বলা হচ্ছে, স্যার আমরা যতদূর পড়েছিলাম না তখন তো পড়েছিলাম যে মায়োসিনটাকেই ইনট্যাক্ট, ওটাকেই এ ব্যান্ড বলে। মায়োসিনটাকে মানে এ ব্যান্ড বলে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিন আর মায়োসিন যে ওভারল্যাপিং অংশটা, ওটাই তো সার্কোমিয়ার, হ্যাঁ ওটাকে সার্কোমিয়ারই বলছে। তা এ ব্যান্ড মানে তো স্যার যেটা থিক ফিলামেন্ট বা মায়োসিন হ্যাঁ, ফিলামেন্ট, ওটারই আরেকটা নাম অ্যানাইসোট্রপিক ব্যান্ড বলে এ ব্যান্ড অ্যানাইসোট্রপিক ব্যান্ড, বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে কিন্তু মানে ওটা শুধু মায়োসিনটাকেই এ ব্যান্ড বলছে, মানে অ্যাক্টিন প্লাস মায়োসিন নিয়ে এ ব্যান্ড, সেটা তো স্যার আমার মানে এটা একটু আমার কনফিউশন লাগছে, এটাই আর কি। আচ্ছা বেশ, একটু ওয়েট করো, আমি একটু কনফিউশন ক্লিয়ার করব, হতে পারে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ স্যার।
হ্যাঁ, শুধু মায়োসিন প্রোটিন, ঠিক আছে, ঠিক আছে, শুধু মায়োসিন প্রোটিন। এটা শুধু মায়োসিন প্রোটিন। তাহলে আই ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু থাকছে, আই ব্যান্ডের ক্ষেত্রে কি থাকছে, আই ব্যান্ডটা আই শুধু ব্যান্ডটা অ্যাক্টিন থাকবে। আই ব্যান্ডটা অ্যাক্টিন থাকবে, হ্যাঁ তাহলে কনসেপ্ট একটু ভুল হয়ে গেছে, ঠিক। আচ্ছা, তাহলে এবার কনস্ট্যান্ট ব্যান্ড কোনটা বলো? এবার কনস্ট্যান্ট ব্যান্ড তাহলে এইটা, তাই না? কারণ মায়োসিন তো কোনোভাবে মুভ করে না, ভেরিয়েবল। এটা আরেকটু স্যার এই জায়গাটা আরেকটু হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। করে দেবেন। আচ্ছা, এখানে মানে অ্যাকচুয়ালি আই ব্যান্ড মানে হলো যেখানে শুধুমাত্র অ্যাক্টিন থাকে। দেখো আমি এই একটা ডায়াগ্রাম, রাফ ডায়াগ্রাম দেখাচ্ছি। মনে করো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আর এর মাঝে আছে মায়োসিন ফিলামেন্ট, যেটা এর মানে সরলরেখা করছি না, সেগুলো মায়োসিন ফিলামেন্ট। তো মায়োসিন ফিলামেন্ট একই জায়গায় থাকে, অ্যাক্টিন ফিলামেন্টগুলো কাছে আসে অথবা দূরে যায়, ঠিক আছে? তাহলে এই যে জোনটা, এটা সবসময় ফিক্সড। এই ফিক্স জোনটা কি? এই ফিক্স জোনটা হচ্ছে এ ব্যান্ড। এই ফিক্স জোনটা হচ্ছে এ ব্যান্ড, তাহলে এটা সবসময় ফিক্স থাকে, এটা কখনো সরে না। আর আই ব্যান্ড হচ্ছে এইখানে আবার আর একটা এরকমভাবে অ্যাক্টিন আছে, যার মাঝখান দিয়ে মাসেল বলছি, মায়োসিন গেছে। তাহলে এইটুকু অংশ হচ্ছে আই, ঠিক আছে? এইটুকু অংশ হচ্ছে আই। তাহলে এই জিনিসটা কাছে আসবে, অ্যাক্টিনগুলো কাছে আসবে বা দূরে যাবে, অ্যাক্টিনগুলো কাছে আসবে বা দূরে যাবে। তাতে করে কি হবে বলো? আই ব্যান্ডটা ছোট বা বড় হবে না। মায়োসিনগুলো কিন্তু ফিক্স, দেখো অ্যাক্টিনগুলো যাতায়াত করে, মায়োসিন যাতায়াত করে না। তাহলে মায়োসিনটা সবসময় ফিক্সড, ওর যে রোটা সেটা সবসময় ফিক্সড, কিন্তু ওর মায়োসিনের সঙ্গে যে অ্যাক্টিনগুলো আছে তারা যাতায়াত করছে। বোঝা যাচ্ছে? যে বলছিলে একটু বলো, বোঝা যাচ্ছে কি না? অ্যাক্টিনগুলো দুদিকে মুভ হ্যাঁ স্যার, করছে, বোঝা যাচ্ছে। অ্যাক্টিনগুলো মুভ করছে, তাহলে অ্যাক্টিন যদি মুভ করে তাহলে সেই জায়গাটা ফিক্স নয়, সেই জন্য সেটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিচ্ছি কিন্তু। হয়ে গেল, এই অংশটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা আসছি যে এদের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা মানে মাস্কুলার মুভমেন্টটা সেটা কি করে হয়। আচ্ছা, এটা পরে আসছে, আগে একটু সহজ করে ব্যাপারটা চেষ্টা করি বোঝার, নেক্সট ওখানটায় যাব। এখানে অ্যাক্টিন মানে এরকম মনে করো, যাদের ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে তারা খুব ভালো ব্যাপারটা রিলেট করতে পারবে। কীরকম না, দেখবে বিশেষ করে আমাদের এই শিয়ালদা থেকে সাউথের দিকে যে ট্রেনগুলো হয়, তোমরা অনেকে হয়তো একটু বাইরে আছো, বাইরের তোমাদের ওখানেও নিশ্চয়ই ভিড় হয়, বনগা লাইন প্রচণ্ড বিখ্যাত ভিড়ের জন্য। তো দেখবে এই ভিড়েতে কি হয়, অফিস গোয়ার্স যারা হয় তাদের একটা কামরা থাকে, একটা গেট থাকে, সেখানেই তারা দাঁড়ায় এবং তাদের কয়েকটা বন্ধু মিলে সেখানে গসিপ করে। এখন তো আবার আগে তাস খেলা হতো, এখন ফোনেতে লুডো খেলা হয়। তো এরা যেটা করে দেখবে, এরা ব্যাগ নিয়ে ওঠে এবং ব্যাগের সঙ্গে একটা এস নিয়ে ওঠে, লোহার এস। নেক্সট কী হয়, ওরা ওই ব্যাগটা ট্রেনের যে ওপরে যেখানে আছে বা কোনো একটা ওয়াল ধরনের, তার উপর জাল লাগানো থাকে, সেখানে এস দিয়ে আটকে দেয়। দিয়ে ওরা যেখানে ব্যাগ রয়েছে তার থেকে অনেক দূরে গল্পগুজব করে, তাস খেলে বা লুডো খেলে, যাই হোক। তারপর যখন নামার সময় হয় তখন দেখবে কাউকে একটা বলে, রিকোয়েস্ট করে যে ওই ব্যাগটা দিয়ে দিতেন, পেড়ে দিতে। যাকে রিকোয়েস্ট করে তার থেকে যার ব্যাগ সে অনেকটা দূরে থাকে, ঠিক আছে? তো সে নামিয়ে আরেকজনের হাতে দেয়, ফের সেখান থেকে আরেকজনের হাতে আসে, এরকমভাবে কয়েকটা হাত ফেরতা হতে হতে যার ব্যাগ তার কাছে আসে। তার মানে ব্যাপারটা কিরাম হলো, যে মনে করো ব্যাগ, সেই ব্যাগটা হচ্ছে একটা অ্যাক্টিন প্রোটিন, আর এই যে একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাত হয়ে ফাইনালি যার ব্যাগ তার কাছে এলো, এই যতগুলো হাত সেগুলো হচ্ছে মায়োসিনের একটা প্রবর্ধিত অংশ, মায়োসিন হেডও বলে এটাকে। তো মায়োসিনের একটা প্রবর্ধিত অংশ, তার মানে একটা জিনিস হলো ব্যাগ আর একটা জিনিস হলো তলার হাত। রিলেট করতে সুবিধা হবে, আমরা এখানে তো অ্যানিমেশন দেখাচ্ছি না, তো সে দেখাচ্ছি না বলেই আমি বললাম পুরো ব্যাপারটা। তার মানে অ্যাক্টিন যে ফিলামেন্টটা হয়, সেই অ্যাক্টিন ফিলামেন্টটা
আমি খুব সিম্পল ফর্মে দেখাচ্ছি, এটা অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে, এটা অ্যাক্টিন ফিলামেন্ট যেটা অনেক সরু হয়, যার জন্য একে থিন ফিলামেন্ট বলে। আর আরেকটা ফিলামেন্ট হয় যেটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট, যেটা অ্যাক্টিনের থেকে মোটা হয়, যাকে আমরা থিক ফিলামেন্ট বলি, ঠিক আছে, যাকে আমরা থিক ফিলামেন্ট বলি। একটা অ্যাক্টিন ফিলামেন্ট, একটা মায়োসিন ফিলামেন্ট হয়ে গেল, থিক ফিলামেন্ট, থিন ফিলামেন্ট। বেশ, এবারে কি হয়, এই অ্যাক্টিন ফিলামেন্টে কিছু পজিশন থাকে যাকে আমরা অ্যাক্টিভ সাইট বলি, মনে করো কিছু খাঁজ বা নচ এইরকম ধরনের জায়গা। উল্টো দিকে মায়োসিন থেকে কিছু এরকম ধরনের হেড, মায়োসিন হেড এরকম বের হয়, ঠিক আছে, এরকম মায়োসিন হেড বের হয়। এখন এই মায়োসিন হেডগুলো কোনো কোনো সময় কি হয় না, কোনো কোনো সময় জয়েন হয়ে যায়, কোনো কোনো সময় জয়েন হয় না। সাধারণত একটা অন্তর একটা জয়েন হয়, একটা অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে একটা মায়োসিন ফিলামেন্ট, তার মধ্যে অনেক মানে অজস্র এরকম মায়োসিন হেড আছে, একটা যখন জয়েন হয় অন্যটা তখন খুলে যায়। এরকম কখনোই হয় না যে কোনোটাই জয়েন নেই, আবার এরকম কখনোই হয় না যখন সবকটা জয়েন হয়ে আছে। মাসেলের মুভমেন্টের জন্য একটা অন্তর একটা থাকে, নেক্সট ওটাকে এগিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক যেভাবে বলছিলাম যে ট্রেনের মধ্যে ব্যাককে এগিয়ে দেয়, ঠিক আছে। তো এই মেকানিজমটা চলে, এই মেকানিজমের জন্য আমাদের এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে থিন ফিলামেন্ট এবং থিক ফিলামেন্টের স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু প্রোটিন আছে এবং কিছু ইউনিট জানতে হবে, কত কী কার দৈর্ঘ্য প্রস্থ, এই সমস্ত জিনিস একটু আলাদাভাবে জানতে হবে। তাহলে আমরা একটু ফিলামেন্টের স্ট্রাকচারে চলে যাই। ফিলামেন্টের স্ট্রাকচার আমি কি দিইনি? হ্যাঁ দিয়েছি, এখানে ফিলামেন্টের স্ট্রাকচার আছে, একটু পরে দিয়েছি ফিলামেন্টের স্ট্রাকচারটা। যে স্ট্রাকচারটা একটু আগে এঁকেছিলাম সেই স্ট্রাকচারটারই একটু মডিফাইড ভার্সান এখানে আছে, একটু সুন্দরভাবে জিনিসটা রয়েছে। তো আমি আরেকবার পুরনো স্ট্রাকচারটা দেখাচ্ছি। এখানে তলায় মনে করো, এখানে তলায় মনে করো আর একটা অ্যাক্টিন ফাইবার রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তলায় ওপরে ঠিক নয়, কনসেপ্টটা হচ্ছে মাঝখানে আছে মায়োসিন ফিলামেন্ট এবং তার চারদিকে আছে অ্যাক্টিন ফিলামেন্ট। এটা 2D বলে আমরা দুটো সাইড তৈরি করেছি, 3D হলে এরকম আরও অনেকগুলো সাইড আমরা তৈরি করতে পারতাম, ঠিক আছে। মানে তলাতেও যেমন আছে, সামনেও আছে, মনে করো বোর্ডের সামনে আর একটা মায়োসিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট আছে, বোর্ডের পিছনেও আর একটা আছে, এরকম চারদিকে আছে, ঠিক আছে। মানে ওকে কভার আপ করে রেখেছে। যদি তুমি মায়োসিন ফিলামেন্টকে একটা স্পিন্ডেল ভাবো, মানে কি বলবো, একটা কেন্দ্রবিন্দু ভাবো, তাহলে তার চারদিকে অ্যাক্টিন ফিলামেন্ট এইভাবে সারাউন্ডেড হয়ে আছে। তো চলো একটু স্ট্রাকচারটা দেখি। আচ্ছা, এখানে অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে এইটা, অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে এইটা, এই জিনিসটা। মায়োসিন ফিলামেন্ট হচ্ছে এই জিনিসটা। মায়োসিন ফিলামেন্টের গায়ে অজস্র এরকম মায়োসিন হেড আছে আলাদা আলাদাভাবে, এগুলো সব মায়োসিন হেড, যে পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং মায়োসিন হেড সবসময় দুখানা করে থাকে, ঠিক আছে। দেখো মায়োসিন হেড বলে পয়েন্ট করে দিয়েছে, সবসময় দুখানা করে থাকে, দুটো করে থাকে। আচ্ছা, আর একটা কী থাকে, মায়োসিনের রড পজিশন থাকে, ঠিক আছে, যেটা মায়োসিনের রড পজিশনটা এই মাঝখানে আছে, এখানে প্রচুর মায়োসিন রড আছে, ঠিক আছে, তার থেকে মায়োসিন হেডগুলো বেরিয়েছে। মায়োসিন আমরা পরে যাব, আমরা আগে অ্যাক্টিনের ব্যাপারটা একটু দেখে নিই, ঠিক আছে, অ্যাক্টিনের ব্যাপারটা দেখে নিই। অ্যাক্টিন ফিলামেন্ট এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, বলছি অ্যাক্টিন ফিলামেন্ট এখানে দুটো আলাদা ফিলামেন্ট নিয়ে তৈরি হয়েছে। অ্যাক্টিন ফিলামেন্ট এখানে দুটো আলাদা ফিলামেন্ট নিয়ে তৈরি হয়েছে। কি কি? অ্যাক্টিন ফিলামেন্টের প্রথম যে ফিলামেন্ট তাকে আমরা বলি এফ অ্যাক্টিন, ঠিক আছে, এফ অ্যাক্টিন। আর আরেকটা হচ্ছে যাকে আমরা আরেকভাবেও বলতে পারি ফাইব্রাস অ্যাক্টিন। আর আরেকটা হচ্ছে বলো জি অ্যাক্টিন, ঠিক আছে, জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন, জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন। কোন জায়গাটা এর মধ্যে ফাইব্রাস
আর কোন জায়গাটা এর মধ্যে গ্লোবিউলার। ফাইব্রাস তো পুরোটা, যেটা আমরা ওই পার্পেল কালার বা ওই রকম একটু ভায়োলেট ধরনের কালারে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই এফ অ্যাক্টিন। তাহলে জি অ্যাক্টিন কোথায়? না, জি অ্যাক্টিন হচ্ছে কিছু কিছু জায়গা আমরা দেখছি যেখানে ধরো মায়োসিন হেডটা বাইন্ড হয়েছে, দেখো এই জায়গাটা খেয়াল করো, মায়োসিন হেডটা বাইন্ড হয়েছে, এই অ্যারোটা যার সঙ্গে বাইন্ড হয়েছে, এরকম অনেকগুলো জায়গা আছে, তাই না? এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে কয়েকটা কালারের মলিকিউল রয়েছে বলে মনে হচ্ছে। যেমন ধরো এই যে ট্রোপোনিন বলে একটা অংশ আছে না, এই ট্রোপোনিনের ক্ষেত্রে খেয়াল করো একটা গ্রিন আর একটা ইয়েলো বল এরকম রয়েছে বলে মনে হচ্ছে, তাই তো? তাহলে এই যে ট্রোপোনিন বলে যে পোর্শনটা, এই পোর্শনগুলোকে আমরা গ্লোবিউলার পোর্শন বলছি। আর বাকি যে লিনিয়ার রয়েছে সেই লিনিয়ার অংশটা আমাদের ফাইব্রাস অংশ। এবারে ফাইব্রাস অংশ আর গ্লোবিউলার অংশকে এখানে বাইন্ড করছে কে? ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন যেটা কেমন থ্রেড লাইক, ঠিক আছে, এটা থ্রেড লাইক, এই থ্রেড জিনিসটা এই দুটোকে বাইন্ড করেছে। তার মানে ট্রোপোমায়োসিন যে কি করছে বলো, যে এই অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে ট্রোপোনিন মলিকিউলের সঙ্গে অ্যাক্টিন মলিকিউলকে বাইন্ড করেছে। তার মানে এর সঙ্গে একে বাইন্ড করেছে কে? এ। ঠিক আছে, এইটুকু স্ট্রাকচার মোটামুটি তোমাকে জানতে হবে। আর এই স্ট্রাকচারের মধ্যে সবথেকে বেশি উপাদান কিসের আছে? অ্যাক্টিন। সেই কারণে টোটাল এই ফিলামেন্টটা, যেটা অ্যাক্টিন ছাড়াও অন্যান্য মলিকিউল এনরিচড, এই টোটাল ফিলামেন্টটাকে আমরা অ্যাক্টিন মলিকিউল নামেই জানি, যেখানে ট্রোপোনিনও আছে, ট্রোপোমায়োসিনও আছে। এবারে কথা হলো ট্রোপোমায়োসিনের কাজ তো বোঝা গেল, ট্রোপোনিনকে বাইন্ড করেছে, কিন্তু ট্রোপোনিন তাহলে কি করছে? ট্রোপোনিন যেটা করছে সেটা আমরা এই 1, 2 এবং 3 এই পরপর তিনটে ডায়াগ্রাম যদি 1 থেকে 3-এর দিকে দেখি তাহলে বুঝতে পারবো কীরকম। 1 নম্বর ডায়াগ্রামে আমরা দেখছি মায়োসিনের যে হেডটা, সেই হেডটা বাইন্ড করেনি। 2 নম্বরে দেখছি সেটা বাইন্ড করার জন্য বা ক্রস ব্রিজ করার জন্য এগোচ্ছে। আর 3 নম্বরে দেখছি ক্রস ব্রিজ ফরমেশন হয়ে গেছে, বা সহজ কথায় বললে বাইন্ড হয়ে গেছে। একই জিনিস আমরা তলায়ও দেখতে পাবো, মানে মায়োসিন হেডের যে পোর্শনগুলো সেটা তলায়ও একই কাজ করেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা করানোর জন্য কার সাথে জয়েন হবে? না, ট্রোপোনিনের সঙ্গে জয়েন হবে। কিসের দ্বারা জয়েন হবে? উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম। আর তার সঙ্গে এটিপি ভাঙার ফলে যে শক্তি তৈরি হবে, সেই শক্তি দ্বারা এটা জয়েন হবে। প্রথমে আমরা আসছি ট্রোপোমায়োসিন সম্বন্ধে। ট্রোপোমায়োসিন যেটা স্বাভাবিকভাবে আমরা মানে নাম থেকেই বুঝতে পারছি যে এটা একটা প্রোটিন, এবং এই প্রোটিন আসলে কি করছে? এফ অ্যাক্টিনের সাথে জয়েন হয়ে আছে। ঠিক আছে, এফ অ্যাক্টিনের সাথে জয়েন হয়ে আছে। আর ট্রোপোমায়োসিনের মেন রোল কি? না, রিল্যাক্সেশনে মেন রোল। রিল্যাক্সেশনে এদের মেন রোল সাধারণত ট্রোপোমায়োসিনের। এবারে যদি আমরা আসি ট্রোপোনিন না, ট্রোপোনিন কি? সেটা ট্রোপোমায়োসিন দ্বারা জয়েন হয়ে আছে, এবং সে সবসময় কী করছে? কন্ট্রাকশানে তার মেন রোল। আর এই ক্ষেত্রে বলে দিচ্ছি যে ট্রোপোনিন কিন্তু 3টে ট্রোপোনিন মলিকিউল নিয়ে তৈরি হয়। আমাদের এখানে যে ছবিটা রয়েছে সেখানে ট্রোপোনিন 3টে জায়গায় এরকম পয়েন্ট করা রয়েছে, যদিও আমরা 2টো কালারের মলিকিউল দেখতে পাচ্ছি এখানে ছবিতে, হয়তো অতটা পরিষ্কারভাবে বা সঠিকভাবে নেই। এখানে আরও একটা কোনো মলিকিউল রয়েছে, 3টে মলিকিউল থাকে। এই 3টে মলিকিউলের নাম হচ্ছে, বলো, ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন সি। ঠিক আছে, ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন সি, এই 3টে অংশ নিয়ে তৈরি হয়েছে। একে আবার শুধু অংশ না বলে অনেকে সাব ইউনিটও বলে। ঠিক আছে, মানে অধ একক বা সাব ইউনিটও বলে। ব্যাস, এগুলোর যে মলিকিউলার ওয়েট বা ডায়ামিটার একটু আলাদাভাবে আমাদের পড়তে হবে। কার বললাম? অ্যাক্টিন ফিলামেন্টের টোটাল পড়তে গেলে অটোমেটিক্যালি তার মধ্যে ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন ইনক্লুড হচ্ছে। কি পড়বো এখানে আমরা? কোশ্চেন হিসেবে কি পড়বো? মলিকিউলার ওয়েট এবং ডায়ামিটার। ঠিক আছে, এই দুটো একটু আলাদাভাবে নোটস থেকে হোক, বই থেকে হোক, যে কোনো সোর্স, একটা সোর্স থেকে এটা আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থর ব্যাপার বলে আমি এখানে এলাম না। আচ্ছা, এবার আমরা যদি আসি মায়োসিন ফিলামেন্টে,
মায়োসিন ফিলামেন্টে, মায়োসিন ফিলামেন্ট কি হয় না, মায়োসিন ফিলামেন্টের অত টাফ কোনো স্ট্রাকচার নেই, তাই না, অতটা টাফ কোনো স্ট্রাকচার নেই। এখানে মায়োসিনের যে স্ট্রাকচারটা তাকে অনেকটা গলফের যে স্ট্রিক, সেই গলফের স্ট্রিকের মতো দেখতে হয়। গলফ একরকম খেলা, আমাদের দেশে খুব একটা প্রচলিত নেই, বিদেশে খেলা হয়। আমি গলফ একদম বুঝি না, খুব হাস্যকর লাগে যে খুব কাছাকাছি, আমি জানি না বলে বলছি, তোমাদের মধ্যে কেউ যদি জানো হয়তো অপোজ করতে পারো। একটা মাটিতে একটা গর্ত করা থাকে, দূর থেকে একটা বল মারে, তারপর সেটা আবার কাছে এসে মারে, এই আর কি এমন হলো, সবাই পারে তাই না, ওই গর্তের মধ্যে বলটা ফেলতে হয়। যাই হোক, হয়তো খেলাটা আমি বুঝি না, সেই জন্য বলছি, আমার একদম ইন্টারেস্ট লাগে না গল্ফ দেখতে। এবং আমার মনে হয় গল্ফ খুব বড় লোকের খেলা, কারণ হচ্ছে যখন 90s সময় সিনেমা দেখেছো তখন দেখবে সবসময় হিরোইনের বাবারা গল্ফ খেলতো, হিরো দূরে দাঁড়িয়ে থাকতো, তাই না, এরকম ধরনের সিনেমা আমরা অনেকে দেখেছি। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো ইয়ে নয়। আচ্ছা, তো যাই, যেটা বলছিলাম যে এই গল্ফ স্টিকের মতো দেখতে হয় এবং একটা মায়োসিন টেল থাকে, যে টেলটা ওই মাঝখানে যে মায়োসিনের যে টোটাল ফিলামেন্টটা, সেই ফিলামেন্টের সঙ্গে যুক্ত থাকে, মানে টোটাল জিনিসটার একটা হেড পজিশন, একটা টেল পজিশন থাকে, যেটাকে একসাথে গল্ফ স্টিকের মতো দেখতে হয়, এবং সেইটা নিয়ে একসাথে মায়োসিন ফিলামেন্ট তৈরি হয়েছে। মায়োসিন ফিলামেন্টের মধ্যে প্রায় 300খানা প্রোটিন একসাথে নিয়ে, মানে এই যে বান্সটা দেখছো, এই টোটাল বান্সটার মধ্যে প্রায় 300খানা প্রোটিন মলিকিউল থাকে অলমোস্ট, ঠিক আছে, 300খানা প্রোটিন মলিকিউল থাকে। আর যেহেতু এটা খুব থিক একটা মানে কি বলবো ফিলামেন্ট এবং বড়, সেটার জন্য দৈর্ঘ্যটাও বেশি, এবং এর ব্যাস অলমোস্ট 100 অ্যাংস্ট্রমের মতো হয়, ঠিক আছে, 100 অ্যাংস্ট্রমের মতো হয়, এবং দৈর্ঘ্য প্রায় 1.5 মিউএম মতো হয়, ঠিক আছে। এগুলো একটু তাও মানে একটু দেখে নিও ভালো জায়গা থেকে। যদি এই চ্যাপ্টারটা পড়তে হয় তাহলে আমি বলবো যে ভালো কোনো বই রেফার করব। তোমাদের যদি মনে হয় আমি তোমাদেরকে এই অংশটা পিডিএফ করে আলাদাভাবে পাঠাতে পারি, মেডিকেল যে তোমার মেডিকেল ফিজিওলজি যে বই হয়, বুঝতেই পারছো, গ্যানন বা গাইটনের এই সমস্ত যে বই, সেখান থেকে পড়াটাই বেটার। যদি মনে হয় এই সব ছোটোখাটো ইনফরমেশনের জন্য, আমি অবশ্যই ভালো বইয়ের, মানে যে বই থেকে আর কি অনার্স পড়ে বা এমবিবিএসের জন্য পড়ে, আমি সেরকম বই থেকে তোমাদের পিডিএফ করে পাঠাবো, যদি তোমরা বলো। তা নয়তো আমি যেটা নর্মাল নোটস পাঠাবো সেখান থেকেও পড়তে পারো। হয়ে গেল, এই আমাদের হচ্ছে স্ট্রাকচার। এবারে এই স্ট্রাকচার অনুযায়ী ফাংশনটা একটু জানতে হবে। আচ্ছা, এখানে আমরা অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছি। রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, এটা একটা খুব প্রাইমারি মডেল, যে মডেলটার মাধ্যমে আমরা শুধুমাত্র ব্যাপারটা বুঝবো, কিন্তু শুধু ব্যাপারটা বুঝবো এরকম নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দুটো মেকানিজম পড়ব বা মডেল পড়ব, মেকানিজম না মডেল পড়ব। একটা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট মডেল, আর একটা হচ্ছে ওয়াক অ্যালং মেকানিজম বলে আর একটা মডেল আছে। আচ্ছা, একটু আগে পর্যন্ত আমরা জেড লাইন পড়েছিলাম, এবারে জেড ডিস্ক এসছে, তাই না, জেড ডিস্ক এসছে। তো জেড কিন্তু একটা প্রোটিন ডিস্ক। তার কারণ কি দেখো, এখনো পর্যন্ত যে কনসেপ্টটা আমাদের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যে আর একটু বেটার কনসেপ্ট হয়তো আছে। হ্যাঁ বলো। স্যার ওই মায়োসিনের জায়গার পরে আর কিছু বলেছিলেন, না কেটে গেছিলাম তো শুনতে পাইনি। মায়োসিন টেল আর হেডটা শুনলাম শুধু। টেল আর হেড শুনেছো, তারপরে ওই একটু ডায়ামিটারগুলো বলছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকবার সার্কোমিয়ারের মধ্যে চলে এসেছি। সার্কোমিয়ারের মধ্যে আমি যে জায়গাটা বলছি সেটা হচ্ছে জেড ডিস্ক। এবার দেখো, এখানে জেড লাইনও আছে, জেড ডিস্কও আছে, দুটো আলাদা ব্যাপার। জেড লাইন হচ্ছে যে লাইনে জেড ডিস্ক অবস্থিত, ঠিক আছে, আরও ভালো করে বললে। এবার জেড ডিস্ক কি, একটু আগে পর্যন্ত আমরা দেখেছি, বা তোমরা অনেকেই যাদের ফিজিওলজি ছিল তাদের এই কনসেপ্টটা নিশ্চয়ই আছে, হয়তো যারা বটানি তাদের ক্ষেত্রে এই কনসেপ্টে একটু উইক হতে পারে, বা জুলজির যারা, তারাও একটু ফিজিওলজি জানো। তো ওভারঅল যে ব্যাপারটা সেটা হলো মায়োসিন সবসময় অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে, কিন্তু অ্যাক্টিন কার সাথে বাইন্ড করে, অ্যাক্টিন তো ফ্রি অবস্থায় থাকতে পারবে না, সেই জন্য অ্যাক্টিনগুলোকে একটা পজিশানে রাখার জন্য একটা জেড ডিস্ক তৈরি হয়। মানে মনে করো এই জেড ডিস্কটা তুমি পাশ থেকে দেখছো, যদি তুমি সামনে থেকে দেখো, ঠিক আছে, যদি তুমি সামনে থেকে দেখো তাহলে মনে করো যে এই পুরো একটা জেড ডিস্ক এরকম আছে।
এবং এই জেড ডিস্কের মধ্যে কি আছে, এই জেড ডিস্কের মধ্যে কিছু অ্যাক্টিন এইভাবে আছে, ঠিক আছে, এগুলো সব অ্যাক্টিন আছে এবং এই অ্যাক্টিনগুলো সব জেড ডিস্কের সঙ্গে আটকানো আছে, ঠিক আছে, আটকানো আছে। আর এই ব্লু যে কালারটা দেখছো এখানে, ব্লু যে কালারটা দেখছো সেটা হচ্ছে মায়োসিন। মায়োসিন কিন্তু অ্যাক্টিনের সাথে জয়েন করছে ঠিকই মায়োসিন হেড দিয়ে, কিন্তু জেড ডিস্কের সঙ্গে, এগুলো মায়োসিন হেড মনে করো, ঠিক আছে, এগুলো মায়োসিন হেড, কিন্তু জেড ডিস্কের সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নেই। তার মানে এইখানে বন্ডিংটা হয়েছে কোথায়, এক মিনিট, এখানে বন্ডিংটা হয়েছে কোথায়, এর সঙ্গে এর একটা বন্ডিং হয়েছে, কিন্তু মায়োসিনের সঙ্গে জেড ডিস্কের কোনো বন্ডিং নেই, এখানে একটা বন্ডিং আছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিন, এটা হচ্ছে জেড ডিস্ক, এটা অ্যাক্টিন ফিলামেন্ট, আর মাঝেরটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট, ঠিক আছে, মায়োসিন ফিলামেন্ট হয়ে গেল। আচ্ছা, স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, স্ট্রাকচারটা ক্লিয়ার হলে কিন্তু বাকিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয় আমাদের। বেশ, এবার আসছে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন কিভাবে হয়। রিল্যাক্সেশন হয় এটিপি সেখানে আর সেইভাবে, বা ক্যালসিয়াম আয়ন সেখানে আর সেইভাবে আসছে না, তাহলে ল্যাক অফ এটিপি, ল্যাক অফ ক্যালসিয়াম আয়ন, এটা একটা বলতে পারো। আর সেটা হচ্ছে রিল্যাক্সেশন। আর কন্ট্রাকশন হচ্ছে কি করে, কন্ট্রাকশন হচ্ছে যখন এটিপি এবং ক্যালসিয়াম আয়ন আসছে। এটিপি কি করে, স্লাইডিং ফিলামেন্টটা আর একটু বেটার বোঝা যাবে, এখানে জাস্ট এমনি মুখে বলছি, ছবিটা আঁকছি না। এটিপি কি করে, সে মায়োসিন হেডগুলোকে উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন, যখন ট্রোপোনিনের সঙ্গে আটকে যাচ্ছে মায়োসিন হেডগুলোকে, তার মুভমেন্ট করায়। মানে ওই সেই আমরা ট্রেনের কনসেপ্টে ছিলাম, সেখানে ব্যাগটাকে যে একজনের হাত থেকে আরেকজনের হাতে ঠেলে দিচ্ছে সেই ব্যাপারটা করায়, কিন্তু ব্যাগটা আটকাচ্ছে এটিপির দ্বারা, আই মিন অ্যাক্টিনটা আটকাচ্ছে মায়োসিনের সঙ্গে, অ্যাক্টিনটা আটকাচ্ছে মায়োসিনের সঙ্গে ক্যালসিয়াম দ্বারা, কিন্তু তাকে একটা অ্যাক্টিভ সাইড থেকে অন্য অ্যাক্টিভ সাইডে ঠেলে দিচ্ছে, যেটা সেটা হচ্ছে এটিপি থেকে যে শক্তিটা বেরোচ্ছে। তাহলে এটিপি এখানে অ্যাক্টিন অণুটাকে মায়োসিনের লাইন অনুযায়ী পরপর পরপর ঠেলে দিচ্ছে, আর এটিপির সঙ্গে আবার এটিপি বলছি, অ্যাক্টিনের সঙ্গে মায়োসিনকে বাইন্ড করছে ক্যালসিয়াম, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট, যার জন্য দেখো ক্যালসিয়াম যেখানে ফ্রি অবস্থায় রয়েছে, তলার ছবিটায় তলার দিকে ক্যালসিয়াম ফ্রি অবস্থায় আছে, এই যে তলার ক্যালসিয়ামগুলো, তাই না, এরা ফ্রি অবস্থায় আছে। ফ্রি অবস্থায় আছে মানে হচ্ছে এখানে রিল্যাক্সেশন চলছে, ঠিক আছে, রিল্যাক্সেশন চলছে। আর যেখানে এসে এগুলো বাইন্ড করবে, তার মানে সেটা এইখানটা ধরো বাইন্ড করছে ক্যালসিয়াম দিয়ে, এইভাবে বাইন্ড করছে, তো বাইন্ড করছে মানে কি সেটা রিল্যাক্সেশন হবে। যখন ফ্রি হয়ে যাচ্ছে তখন সেটা আবার কন্ট্রাকশন হচ্ছে। তার মানে ক্যালসিয়াম, এখানে একটা কনসেপ্ট তৈরি হোক এরমভাবে, ক্যালসিয়াম যার কাজ হলো মায়োসিন এবং অ্যাক্টিন এই দুজনকে বাইন্ড করানো, আর এটিপি যার কাজ হলো মায়োসিন প্লাস অ্যাক্টিনকে মুভমেন্ট করানো, ঠিক আছে। তাহলে এই মুভমেন্টের ফলে কি হবে, মুভমেন্টের ফলে রিল্যাক্সেশন হবে, এবং যখন এই মুভমেন্টটা হবে না, ধরো এপাশের অ্যাক্টিনটা এপাশে, এপাশের অ্যাক্টিনটা এপাশে, এমন তো হয় না যে দুটো অ্যাক্টিন মুখোমুখি একদম প্রায় এসে গেল, তখন তো মাসেল টুইস্ট হবে। তো সেটা যাতে না হয়, তারপর কি হবে, এখান থেকে এটিপিগুলো সব বেরিয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ক্যালসিয়াম আয়নও বেরিয়ে যাবে, এবং ক্যালসিয়াম আয়ন বেরিয়ে গেলে কী হবে, একটা ইলাস্টিক প্রপার্টির মতো, যেরকম গার্ডার টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, তেমনই অ্যাক্টিন অণুগুলো দুটো সাইডে সরে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু স্লাইডিং ফিলামেন্টে আসবো, তার আগে আর একটা জিনিস একটু বলার আছে আমাদের, কি সেটা, সেটা হলো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি একদম বাংলা একটা বই থেকে ছোট্ট করে কেটে এনেছি, এটা খুব সুন্দর একটা ডায়াগ্রাম। এটা ইংলিশের যে জায়গাগুলো ছিল সেখানে এতটা ইজি ছিল না, তো একটু ইজি ব্যাপারটা করার জন্য এই জিনিসটা এনেছি। এটা কিছুই না, এটা হচ্ছে একটা সার্কোমিয়ারের মধ্যে মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট যে দুটো রয়েছে, তার ভেতর কিছু টিউব আছে, ঠিক আছে, কিছু টিউব আছে। আচ্ছা, কি কি টিউব থাকতে পারে একটু বলো দেখি, কি কি টিউব এখানে থাকতে পারে? স্যার ওই সেই হ্যাঁ টিটিবিউল হ্যাঁ যেগুলো হ্যাঁ, বলছেন, কি কি থাকে বলো?
মানে যেটা ট্রায়াড পরে ট্রায়াড আগে ফর্ম। টিউবগুলোর নাম বলো। যেমন এখানে একটা আছে টি নালিকা, আর এলটা একটাতে কোথায় এল বলো তো? থাকে এখানে তো এল নেই। স্যার। লংগিটিউডিনাল লংজিটিউড, ওটা তার মানে তার এখানে। মানে এখানে কিভাবে দেখাবো? এটা তো হলো অনুনালিকা, এই অনুদৈর্ঘ্য নালিকা নাকি? অনুদৈর্ঘ্য মানে কোনটা? লংগিটিউডিনাল মানে টিটা ট্রান্সভার্স আর এলটা লংগিটিউডিনাল। আচ্ছা, এই ভেতরে থাকবে, তাই তো? মানে এই হচ্ছে এল নালিকা, এল নালিকা এইখানে থাকছে, অনুদৈর্ঘ্য নালিকা বা এল নালিকা। আচ্ছা, আর কি থাকে বলো তো? ট্রায়াড থাকে, আর কি থাকে? ট্রায়াড আর কি থাকে? না, ডায়াড আর একটা যেটা। নেক্সাস থাকে। ট্রায়াড মানে কি? ট্রায়াড মানে হচ্ছে সিস্টার্নি আর টি নালিকা, তাই তো? এই দুটো নিয়ে হচ্ছে, মানে টি নালিকা আর তার দুপাশে সিস্টার্নি, সার্কোপ্লাজমিক যে সিস্টার্নি সেইটা। আর একটু একটু লিখে রাখো, আমি এখানে লিখছি না আলাদাভাবে। একটা হচ্ছে ট্রায়াড, যেটা হলো তির্যক নালিকা বা টি নালিকা, তার দুপাশে অবস্থিত সিস্টার্নি। আর একটা হচ্ছে নেক্সাস। নেক্সাস মানে হচ্ছে যখন একটা মাসেলের মেমব্রেন অন্য মাসেলের মেমব্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যে কি বলবো, টিউবিউল তৈরি করে। একটা মাসেলের মেমব্রেন আর একটা মাসেলের মেমব্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে নেক্সাস। আচ্ছা, আর দুটো প্রোটিনের কথা বলবো। একটা প্রোটিনকে আমরা বলি রেগুলেটরি প্রোটিন, একটাকে আমরা বলি কন্ট্রাকটাইল প্রোটিন। কোনটা কোনটা কি হবে বলো তো? কোনটাকে রেগুলেটরি বলবো, কোনটাকে কন্ট্রাকটাইল বলবো? বলো কোন? কন্ট্রাক্টাইল তো অ্যাক্টিন আর মায়োসিনটাই রেগুলেটরি? হবে। ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। রেগুলেটরিটা হ্যাঁ, অ্যাট্রোপোমাইসিন, হ্যাঁ ওই তো। আচ্ছা, তাহলে কন্ট্রাকটাইল প্রোটিন, রেগুলেটরি প্রোটিন। ট্রোপোনিন ট্রোপোমায়াসিনকে রেগুলেটরি কেন বলা হচ্ছে? ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিনে হচ্ছে, দেখবে মায়োসিন আর অ্যাক্টিনকে বাইন্ড করাতে সাহায্য করছে। অ্যাকচুয়াল ট্রোপোনিনের সঙ্গেই বাইন্ড হচ্ছে। ট্রোপোমায়োসিন সেখানে ট্রোপোনিনের সঙ্গে অ্যাক্টিন ফিলামেন্টকে আটকে রাখছে। তাহলে ও যদি না থাকতো তাহলে কখনোই অ্যাক্টিনের সঙ্গে মায়োসিন বাইন্ডিং হতো না। আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে একটু করে রাখতে হবে আমাদের টি টিউবিউল বা টি টিউব, এল টিউব, ট্রায়াড, আর কি বলেছি বলো, নেক্সাস। ব্যাস, এ কটা পয়েন্ট করে রাখলে হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম নিষ্কাশন হয় ট্রায়াড দিয়েও আমরা বলতে পারি, আবার ডায়াড দিয়েও বলতে পারি। ডায়াড এখানে পড়তে হবে না, ট্রায়াডটাই আসে সাধারণত। আচ্ছা, আর একটা টার্ম পড়াতে পড়াতে বেশ মানে হট করে দেখতে পেলাম, উল্টাতে দেখতে পেলাম, সেটা হচ্ছে হার্টস ফ্যাক্টর। হার্টস ফ্যাক্টর কি? হার্টস ফ্যাক্টর হার্টস ফ্যাক্টর কি বলো? এটা এর সঙ্গে এই চ্যাপ্টারটার নয়, কিন্তু সেটা মানে নিউরোমাস্কিউলার জাংশনের থেকে মানে এই পয়েন্টটা মনে পড়লো। হার্টস ফ্যাক্টর মানে হচ্ছে যখন মানে অ্যাকশন পোটেনশিয়াল বা এরমভাবে লিখতে পারো, সহজে লেখো। যখন যেরকম হয় না, সেই আমরা রোধের সূত্র পড়েছিলাম, মনে আছে? যে তারের ব্যাসের সঙ্গে
তড়িৎ প্রবাহের একটা হার আছে, ঠিক তেমনই হচ্ছে স্নায়ুর মধ্যে দিয়ে যে স্নায়বিক স্পন্দন যায়, সেই স্নায়বিক স্পন্দনের গতিবেগ স্নায়ুতন্তুর ব্যাসের সঙ্গে সমানুপাতিক। এই চ্যাপ্টারে নয়, কিন্তু আমার ফট করে মনে পড়লো উল্টা তোল্টাতে, সেই যেটা বলছি, স্নায়ুতন্তুর ব্যাসের সঙ্গে স্নায়ু স্পন্দনের হার সেটা হচ্ছে সমানুপাতিক হলো। এই স্নায়ু স্পন্দনের যে মানে গতিবেগ আর তার স্নায়ুর যে ব্যাস, এর অনুপাতকে হার্টস ফ্যাক্টর বলে। হার্টস ফ্যাক্টর নিউরোমাস্কুলার জাংশন পড়তে গেলে লাগবে। হ্যাঁ, মানে স্নায়ু স্পন্দনের গতিবেগ, প্রবাহের গতিবেগ, সেটা স্নায়ুতন্তুর ব্যাসের সঙ্গে সমানুপাতিক। আর এই গতিবেগ ও ব্যাসের অনুপাতকে আমরা হার্টস ফ্যাক্টর বলি। আচ্ছা 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 বলছি, আস্তে আস্তেই বলছি। স্নায়ু স্পন্দনের প্রবাহের গতিবেগ স্নায়ুতন্তুর ব্যাসের সমানুপাতিক। দাড়ি দিয়ে লেখো, স্নায়ুতন্তু স্পন্দন প্রবাহের গতিবেগ ও ব্যাসের অনুপাতকে হার্টস ফ্যাক্টর বলে। তার মানে কি বলো, এটার কিন্তু অ্যাপ্লিকেশন দেবে। তার মানে হচ্ছে যত ডায়ামিটার বাড়বে তত ভালো প্রবাহ হবে, শুধু এটুকুই আছে। আচ্ছা, এটাও এটাও ওই ওই চ্যাপ্টারের থেকেও আসতে পারে, এই চ্যাপ্টারের থেকেও আসতে পারে। এটা কে বলবে আমি দেখব, শুধু কে বলবে। বলো। all or none law। স্যার ওই যখন কোনো স্নায়ুতন্তু এক্সাইটেড হয় তখন হয় সবগুলো এক্সাইটেড হবে, কোনোটাই নয়তো হবে না। কোনো স্নায়ুই সেপারেট হুম, এক্সাইটেড হবে বেশ। না। আচ্ছা, রিফ্লেক্টরি পিরিয়ড কি? পেশির ক্ষেত্রেও তো একই, স্যার একই হবে, মানে একই। অল অর নান লটা সেম। রিফ্লেক্টরি কি বললাম, পিরিয়ড। বলো, রিফ্লেক্টরি পিরিয়ড কি? ওই একবার এক্সাইটেড হওয়ার পর যে টাইমের মধ্যে আর সেকেন্ড টাইম স্টিমুলেশন দিলেও আর স্টিমুলেটেড এক্সাইটেড হবে না, হ্যাঁ, এটাই। এটাই কি? আচ্ছা, মাসেল টুইচ কি? মাসেল টুইচ কি? স্যার ওই যখন একটা মানে স্টিমুলাস দেওয়া হচ্ছে, সেটা যদি একটা সাফিসিয়েন্ট স্টিমুলাস হয়, তাহলে একবার প্রথমে কন্ট্রাকশন করবে, তারপর রিল্যাক্সেশন করবে, এই ব্যাপারটাকে মাসেল টুইচ তাই। বলছে। সেটুকুই তো মনে পড়ছে। আচ্ছা, মানে এখানে একবার হ্যাঁ ঠিকই, একবার কন্ট্রাকশন করে একবার রিল্যাক্সেশন করছে, তাকে টুইচ বলছে। এটা সর্বাধিক মাত্রায় কন্ট্রাকশনটাকে বলতে হবে, ঠিক আছে? সর্বাধিক মাত্রায় কন্ট্রাকশন করে রিল্যাক্সেশন হবে। বেশ, হয়ে গেল তো প্রায়। ও, আর একটা আছে, কি বলে বলো ওটাকে? আরে, মানুষ মরে গেলে যেটা হয়, বলো না, মরণ সংকোচন। সেটা কি? রাইগার মটিস। রাইগার মটিস। রাইগার মটিস কি? ওই তো মানুষ মারা যাবার 2-3 ঘন্টা পর থেকে পেশিটা শক্ত হতে আরম্ভ করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয়, মানে তারপরে 2-3 ঘন্টা পর কেটে গেলে আবার মানে শিথিল হতে আরম্ভ করে, ওই যে টাইম পিরিয়ডটা, সেটাকেই বলা হয় রাইগার কেন হয়? মটিস। স্যার এখানে ক্যালসিয়ামের কোনো একটা ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ আমার হ্যাঁ ঠিক হ্যাঁ মনে পড়ছে না। আহ,
ক্যালসিয়াম আছে। গুলো সম্ভবত বাইন্ড করে। ক্যালসিয়ামগুলো বেরোতে পারে না কেন? ক্যালসিয়ামগুলো অ্যাকচুয়ালি ট্রোপোনিনের সঙ্গে মায়োসিন হেডটাকে আটকে রাখে, বেরোতে পারে না কেন? এটিপির ঘাটতি। স্যার ওই যে হ্যাঁ, এটিপির, হ্যাঁ এটিপির ঘাটতির জন্য ওই ক্যালসিয়াম গুলো ট্রোপোনিন থেকে খোলে না, ওই জন্য ওখানে আটকেই রয়ে যায়। আর তার ফলে অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্সটা পার্মানেন্টলি ফর্ম আচ্ছা করেই থেকে এটিপি যায়, কেন ওই জন্যই ঘাটতি হয়? ডায়াগনোমোটিসার। একটা তো মানুষটা মারা গেছে, মানে একটা তো একশো মানুষটা মারা সময় তো, গেছে মাইটোকন্ড্রিয়া তৈরি হ্যাঁ করছে মারা না, আর যায়। কারণ আছে কোনো? অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য, যে কারণে রেসপিরেশন হচ্ছে না। বেশ। আচ্ছা এটিপি ছাড়া আর কোনো মলিকিউলের কাজ আছে এখানে? কোরি সাইকেলটা একটু ঘুরে এসো, হালকা করে ভাবো, তাহলেই বুঝতে পারবে কার কথা বলছি। গ্লাইকোজেন। গ্লাইকোজেনটা গ্লাইকোজেন মানে শেষ হয়ে নিঃশেষ হয়ে যায়। আচ্ছা এবারে আবার মেকানিজমে আসি, সেটা হলো কি জানো, স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। আচ্ছা স্লাইডিং ফিলামেন্ট মতবাদের আগে আরেকটা মতবাদ আছে, হ্যাঁ, যেটা এখানে আমি একটুখানি শুধু মেনশন করে দিচ্ছি ছোট করে। তাকে বলছে ক্রস ব্রিজ, মানে এর মধ্যেও হয় কিন্তু এটা এটা আলাদা একটা মতবাদ হিসেবে ধরা হয়, ক্রস ব্রিজ থিওরি। এটা সালটা হচ্ছে 1954, করেছিল হচ্ছে, বড্ড বাজে বাজে নাম, দাঁড়াও একটু ছোট করে লিখে, H.E. হাক্সলি এই একজন, আর একজনের নাম হচ্ছে জে হ্যানসন, আর আরেকজনের নাম হচ্ছে A.F. হাক্সলি, আর এই হচ্ছে লাস্ট লোক। বাবা গো কি বিরাট বড় নাম। নিডার জার্কি। ঠিক আছে, এরা সবাই ক্রস ব্রিজ থিওরির ব্যাপারটা বলেছিলেন। ক্রস ব্রিজ মানেই হলো ওইটা, এটাকে আমরা আর একটা নামেও জানি, এই টোটাল জিনিসটাকে আমরা আর একটা নামেও জানি, সেটা হচ্ছে র্যাচিট থিওরি বলা হয়। ক্রস ব্রিজ মানেই হলো মায়োসিন ক্যালসিয়াম আর অ্যাক্টিনের মধ্যে স্পেশালি ট্রোপোনিন আর কি, এই বাইন্ড করাটা। বানানটা একবার বলবেন? RACHET, র্যাচিট। এই জিনিসটা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে ক্রস ব্রিজ কনসেপ্ট। কিন্তু স্লাইডিং ফিলামেন্ট আমার যতদূর মনে পড়ছে সেইভাবে কোনো বোধহয় মানে প্রপোজড বাই হুম এরকম কিছু নেই যতদূর মনে হচ্ছে। তো ক্রস ব্রিজ ব্যাপারটাকে নিয়ে স্লাইডিং ফিলামেন্ট করা হয়েছিল। এখানে আমরা স্লাইডিং ফিলামেন্টের যে ডায়াগ্রামগুলো দেখছি তার মধ্যে ধরো আমরা যদি এই ডায়াগ্রামটাকে 1 নম্বর দিই, তো 1 নম্বরে ঘটনাটা কি হচ্ছে না, 1 নম্বরেতে হাইড্রোলাইসিস অফ এটিপি, ঠিক আছে, হাইড্রোলাইসিস অফ এটিপি, এখানে একটু লিখে দিচ্ছি শর্টে। এটিপি হাইড্রোলাইসিস হচ্ছে, নেক্সট কি হচ্ছে, ওই এনার্জাইজড ক্রস ব্রিজ ওই জায়গাটা তৈরি হচ্ছে, এই যে 2 নম্বর ছবিতে এটা তৈরি হচ্ছে, এবং সেখান থেকে ক্রস ব্রিজ তৈরি হচ্ছে, তাই না, এই যে লিখেছে ফর্মিং ক্রস ব্রিজ, এখানে এবার ক্রস ব্রিজ তৈরি হলো। ক্রস ব্রিজ তৈরি হয়ে গেল মানে এখান থেকে পি বেরিয়ে গেছে, ফসফরাস বেরিয়ে গেছে, এবং তার ফলে তৈরি হয়েছে একটা শক্তি। স্লাইডিং ফিলামেন্টে কখনোই কিন্তু ক্যালসিয়ামের রোল বলা হয় না, হ্যাঁ, এখানে কিন্তু ক্যালসিয়ামের রোল বলা হয় না। এটা স্লাইডিং ফিলামেন্টের ডায়াগ্রাম। এখানে ক্যালসিয়ামের রোল বলা হয়নি, শুধুমাত্র ক্রস ব্রিজটা কী করে মুভ করছে সেটা বলা হয়েছে। তাহলে যখনই একবার এটিপি ভেঙে গেল তার আগে ক্যালসিয়াম দ্বারা এটা যুক্ত হয়েছে, ক্রস ব্রিজ ফর্মেশন হয়েছে, কিন্তু আমরা ক্যালসিয়ামের রোল না বলে জাস্ট ক্রস ব্রিজ কথাটার উপর ফোকাস করছি।
তারপরে কি হচ্ছে, সেখান থেকে ক্রস ব্রিজটা মুভ করাচ্ছে কে, যখন এটিপি হাইড্রোলাইসিস হয়ে এটিপিটা ভেঙে গেছে, সেই ভাঙা এটিপির মধ্যে যে এনার্জিটা ছিল সে মুভমেন্ট করাচ্ছে, এবং মুভমেন্ট করানোর পর পুনরায়, মানে এটা যদি আমার 3 নম্বর ছবি হয় আর 4 নম্বরে যদি তার মুভমেন্টটা হয়ে যায়, বোঝা যাচ্ছে দেখে 3 আর 4-এর মধ্যে একটা ডিফারেন্স আছে, মুভমেন্টটা হয়েছে। তারপর আবার পরের যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটটাকে ধরছে 1 নম্বর ছবিতে গিয়ে, এইভাবে মুভমেন্টটা হচ্ছে। তাহলে এটা কন্ট্রাকশনের ছবি। রিল্যাক্সেশনে কী হবে, ক্যালসিয়াম আয়ন বেরিয়ে যাবে, ওপরেরটা ছেড়ে দেবে, দুটো জেড ডিস্ক তারা আবার অ্যাক্টিন মলিকিউলগুলোকে টেনে নেবে, ব্যাস এটুকুই শুধু স্লাইডিং ফিলামেন্টে বলা হয়েছে। আচ্ছা, কিন্তু এর পরের যে মানে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটার নাম কি, সেটা হচ্ছে ওয়াক অ্যালং মেকানিজম। ওয়াক অ্যালং মেকানিজমে কিন্তু এর থেকে অনেক ডিটেলিং বলা হয়েছে। সেখানে ক্যালসিয়ামের যে রোল সেটা আলাদা করে বলা আছে, এবং সেখানে অ্যাক্টিভ সাইট সম্বন্ধেও অনেকটা ইনফরমেশান দিয়ে রেখেছে। তো আমি একটু ওয়াক অ্যালংটা আলাদাভাবে এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা আমার 2 নম্বর স্লাইডিং ফিলামেন্ট। যেখানে মূলত এটিপির ইউজ বা এটিপি এর রোল সেটা ডেসক্রাইব আছে। আর 3 নম্বর হচ্ছে ওয়াক অ্যালং মেকানিজম, যেখানে ক্যালসিয়ামের রোল এবং এটিপি এর রোল দুটোই ডেসক্রাইব করা থাকবে। সেটা কীরকম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, সেখানে দেখাতে সুবিধে হবে। মনে করছি এটা আমার অ্যাক্টিন ফিলামেন্ট, এবং এই অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে কিছু অ্যাক্টিভ সাইট আছে। আর একইভাবে আর একটা অ্যাক্টিন ফিলামেন্টও আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিন ফিলামেন্ট ছাড়া কি থাকবে, এদের মাঝখানে একটা আমরা মায়োসিন ফিলামেন্ট করব। তার কারণ হলো বন্ডিংগুলো কোথায় কিভাবে হচ্ছে সেগুলো বোঝার সুবিধে হবে। আচ্ছা, এই মায়োসিন ফিলামেন্টের একটা পজিশন থাকে যেখান থেকে মায়োসিন হেডগুলো, মানে এখানে প্রচুর মায়োসিন টেল একসাথে মায়োসিন ফিলামেন্ট তৈরি করেছে, আর সেখান থেকে হেডগুলো মাঝে মাঝে বেরিয়েছে। তো যে জায়গা থেকে হেডগুলো বেরিয়েছে, ধরে নিচ্ছি এই জায়গা থেকে একটা হেড বেরিয়েছে, বেরিয়ে এরকম রয়েছে। পরের হেডটা ধরে নিচ্ছি কাছাকাছি নেই, এরকম দূরে আছে। তাহলে তলারটা আমরা অপোজিটভাবে ধরতে পারি, এটা দূরে আছে, এটা কাছে আছে। তার মানে এটা কোনো এক সময় এরম পজিশানে আসবে, আবার এটা কোনো একটা সময় এরম পজিশানে ছিল, এখানেও সেরম ধরতে পারি, এটা কোনো একটা সময় এরম পজিশানে ছিল, আবার এটাও রিল্যাক্সেশন হয়ে এইভাবে আসবে। ঠিক আছে, এইরকম ঘটনাটা ঘটে, একটা অল্টার একটা। আর যে জায়গা থেকে এই জায়গাটা আলাদা হচ্ছে, মানে টেল থেকে হেডের পজিশানটা যে জায়গাটা আলাদা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা হিঞ্জ বলি। তো পয়েন্টগুলো আমরা করে নিই, পয়েন্টগুলো করে নিলে সুবিধে হয় একটু। আচ্ছা, তো এটা হলো আমাদের অ্যাক্টিন, এটা আমাদের মায়োসিন, আবার এটাও অ্যাক্টিন। মায়োসিনের ক্ষেত্রে মায়োসিনের হেড আছে, এগুলো মায়োসিনের হেড। আচ্ছা, এই অংশটাকে আমরা বলছি হিঞ্জ, হাঁটুর মতো দেখতে বলে আমরা হিঞ্জ বলছি। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইট, তলারটাও তাই, আর আলাদাভাবে করছি না। আবার এরমও হতে পারে যে এই অ্যাক্টিনের একটা সাইডেই যে বাইন্ড আছে তা না, এদিকেও অ্যাক্টিভ সাইড আছে। সেখানেও হয়তো কোনো মায়োসিন বাইন্ড হয়ে আছে। ঠিক আছে, সেখানেও হয়তো কোনো মায়োসিন বাইন্ড হয়ে আছে। হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মূল থিওরিটা। ওয়াক অ্যালং মেকানিজমের যে কন্ট্রাকশনের ব্যাপার সেটা এইখান থেকে আমরা বুঝবো।
তো এই ওয়াক অ্যালং মেকানিজম, এই তার মানে এই ফিগারটার আমরা নাম দিই কন্ট্রাকশন প্রসেস অফ ওয়াক অ্যালং মেকানিজম। আর একটা ফিগার আমরা আঁকবো যেটা হচ্ছে পাওয়ার স্ট্রোক মেকানিজম। পাওয়ার স্ট্রোক মানে কি, এই যে এগিয়ে দিচ্ছে, এটা তো হলো কি করে বাইন্ড হচ্ছে সেই ব্যাপারটা। এবার এগিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা একটু করছি, সেটাই কি, সেটা আমরা দুটো অ্যাক্টিন নেব, মানে দুটো আলাদা স্টেপ বোঝানোর জন্য। এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম। এর সঙ্গে কি করব, এর সঙ্গে আমরা মায়োসিন হেড নেব। প্রথমটার ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম আসেনি, এটিপি শুধুমাত্র আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা এরকমভাবে মায়োসিন হেডটার পজিশন নিলাম। পরেরটার ক্ষেত্রে ধরে নিচ্ছি ক্যালসিয়াম এসে গেছে এবং ক্যালসিয়াম বাইন্ড করিয়ে দিয়েছে, তাহলে সেটা এরকমভাবে নিলাম। ঠিক আছে, দুটো আলাদা পজিশানে নিলাম। প্রথমটার ক্ষেত্রে আর একবার আসছি, যেখানে শুধুমাত্র এটিপি আছে, ক্যালসিয়াম নেই, তার মানে এখানে এর সাথে এটিপি বাইন্ড করে আছে। এখানে এই যে বন্ডিংটা, সেই বন্ডিংয়ে কি আছে, ক্যালসিয়াম আয়ন আছে, বন্ডিংটা করে দিয়েছে। এবং এখানে কি হচ্ছে যে এটিপি আর নেই, এবারে এডিপি প্লাস পিআই, তার মানে মুভমেন্টটা যার হবে সেটা হলো এরই মুভমেন্ট হবে। ঠিক আছে, এর মুভমেন্ট হবে, এর কিন্তু মুভমেন্ট হবে না, বোঝা গেল? তাহলে এর মুভমেন্ট হবে, কোন দিকে মুভমেন্ট হবে সেটা ডিপেন্ড করছে, মানে যদি আমরা লাইনের রেসপেক্টে ভাবি তাহলে তো বলো কি বলে এইচ ব্যান্ডের বা এম লাইনের দিকে মুভমেন্টটা হচ্ছে, তাই না? এম লাইনের দিকে মুভমেন্টটা হচ্ছে, কিন্তু যদি ডিরেকশানটা না জানি তাহলে বোঝা যাবে না। তো যদি ধরে নিচ্ছি যে এই দিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে এইদিকে এম লাইন আছে, এটা মুভমেন্ট, আর এটার ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে না। এই যে ছবিটা হলো, এই ছবিটাকে আমরা ধরে নিলাম, এই ছবিটাকে আমরা ধরে নিচ্ছি যে ফিগার অফ পাওয়ার স্ট্রোক মেকানিজম অফ ওয়াক অ্যালং থিওরি বা মেকানিজম, যাই হোক। আচ্ছা, এবারে আমরা আর একটা পার্টে যাব, যেটা হলো কোরি সাইকেলের ব্যাপারটা। ঠিক আছে, কোরি সাইকেলটা যতটা পারছি আমি শর্টেতে করে দিচ্ছি। কোরি সাইকেল পুরোপুরি মুখস্থ করা এই মুহূর্তে দরকার নেই, আর মনে থাকেও না, আমি যতটা পারছি সহজে করে দিচ্ছি। কোরি সাইকেল ছাড়া আর একটা জিনিসও লাগবে, এখানে আমরা বারবার দেখছি যে হচ্ছে কি বলে, এনার্জি রিলিজ হচ্ছে, তো এনার্জিটা আবার গ্যাদারও করতে হবে, তো সেই এনার্জি গ্যাদারের সঙ্গে কোরি সাইকেল দুটো একসাথে করে দিচ্ছি। একটাকে আমরা হেডিং করছি এইভাবে যে এনার্জি ফর মাসেল কন্ট্রাকশন। কি করে এনার্জি আসে, এনার্জি ফর মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, কি করে এখানে আমরা এনার্জি পাবো সেই জিনিসটা একটু দেখে নিই। প্রথমত হচ্ছে এটিপি, তার হাইড্রোলাইসিস হচ্ছে, যেখানে একটা এনজাইম স্বাভাবিক আসে, সেটা হচ্ছে এটিপিএস, যে ভাঙে একে উইথ দ্য হেল্প অফ ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, তৈরি হচ্ছে এডিপি প্লাস পিআই প্লাস এনার্জি। ঠিক আছে, এরপরে এই এডিপি আর পিআইকে জয়েন করানোর জন্য আর একটা রিয়াকশান হয়, যাকে আমরা বলি লোহম্যান রিয়াকশান। ঠিক আছে, যেটা কিভাবে হয় না, যেটা দুটো স্টেজে হয়। প্রথম স্টেজ বা প্রথম ধাপ সেটা হচ্ছে এডিপি
উইথ ক্রিয়েটিন ফসফেট, এটা ক্রিয়েটিন ফসফেট। তো একে ক্রিয়েটিন ফসফেট থেকে ফসফেটটা এখানে মানে নর্মাল ফসফেট কিন্তু ইনঅর্গ্যানিক ফসফেট কিন্তু জয়েন হতে পারে না, ক্রিয়েটিন ফসফেট জয়েন হয়। তো ক্রিয়েটিন ফসফেট থেকে ফসফেটকে আলাদা করে এটিপির সাথে জয়েন করায় যে এনজাইম তার নাম হচ্ছে ক্রিয়েটিন কাইনেস। ক্রিয়েটিন কাইনেস, কাইনেসের কাজ আমরা গ্লাইকোলাইসিসেও দেখেছি, ওই ফসফরাস যুক্ত করতেই কাজে লাগে। তো এটিপি তৈরি করে এবং ক্রিয়েটিন তৈরি করে, ঠিক আছে, ক্রিয়েটিন তৈরি করে, এটা একটা স্টেপ। এবার আর একটা স্টেপ দরকার, সেটা হলো ক্রিয়েটিন কি করে ফসফরাস পাবে, তাই না? ক্রিয়েটিন ফসফেট কি করে তৈরি হবে, সেটা অবভিয়াসলি এটিপি থেকেই পায় আর কি, এটিপি প্লাস ক্রিয়েটিন, এটা ক্রোমিয়াম নয় ক্রিয়েটিন। তো সেখান থেকে এটা ক্রিয়েটিন এমনিই পায়, এটার জন্য এনজাইম লাগছে না, এডিপি তৈরি হয়ে যাচ্ছে। লোম্যান রিয়াকশান আলাদা একটা পয়েন্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, দুটো স্টেপ নিয়ে লোম্যান রিয়াকশান হয়। ফাইনালি আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কোরি সাইকেল। এখন যে কোরি সাইকেলটা বলছি এটা যাদের মুখস্থ আছে খুব ভালো, যাদের মুখস্থ নেই এটা বারবার লিখে মুখস্থ করতে হবে বা কাউকে বলতে হবে যে ধরার জন্য, না ধরলে কিন্তু এই কোরি সাইকেলটা মনে থাকবে না। এটা গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্রের মতো নয়, তার কারণ হলো আমি যেভাবে কোরি সাইকেলটা বলছি বা লেখাচ্ছি এখানে খুব কাছাকাছি টার্মযুক্ত অনেকগুলো কথা আছে। আচ্ছা, কোরি সাইকেল আমরা সবসময় শুরু করি ল্যাকটিক অ্যাসিড থেকে। ল্যাকটিক অ্যাসিড কোথায় জমে? মাসেলের মধ্যে জমে, এবং এটা একরকম ফ্যাটি অ্যাসিড বা এরম ধরনের ধরে নিতে পারি। তো মাসেলে মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। এই ল্যাকটিক অ্যাসিড যখন আমরা প্রথম ব্যায়াম করি বা খুব কসরত করি তখন আমাদের যে গায়ে ব্যথা হয় সেটা ল্যাকটিক অ্যাসিডের জন্য, আমরা সবাই জানি সেটা। তো এই ল্যাকটিক অ্যাসিড যখন ভাঙে তখন সরাসরি গ্লুকোজ হতে পারে না, এটা প্রথমে হয় গ্লাইকোজেন, যেটা একইভাবে মানে এ থেকে এটা লিভারে গিয়ে জমা হয় এবং লিভার থেকে এই গ্লাইকোজেন আসে আবার ব্লাডে এসে সেখানে গ্লুকোজ হয়। এই গ্লুকোজ আমরা কাজে লাগাই, ঠিক আছে, এই গ্লুকোজ আমরা কাজে লাগাই। কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোজ আবার গ্লাইকোজেনে কনভার্ট হতে পারে, সব গ্লুকোজ তো কাজে লাগে না। এই যে গ্লুকোজটা যেটা ল্যাকটিক অ্যাসিড থেকে আমি পেয়েছি, এটা যদি আমার কাজে না লাগে তাহলে আবার যদি সেটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, সেই গ্লাইকোজেনটা মাসেলের গ্লাইকোজেন, ঠিক আছে, মাসেলের গ্লাইকোজেন হয়ে গেল। এবং মাসেলের মধ্যে গ্লাইকোজেন থেকে যখন হঠাৎ খুব শক্তি দরকার তখন ওই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে শক্তিটা তৈরি হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এর উল্টো রিয়াকশানটাও হয়, মানে গ্লাইকোজেন থেকে ব্লাডে আবার গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, এটা তো খুব কমন ব্যাপার। বাকিটা হলো একসঙ্গে নিয়ে, এটা হচ্ছে কোরি সাইকেল। এই কোরি সাইকেলের জন্য আমার কয়েকটা টার্ম একটু পড়তে হবে, যেমন ল্যাকটিক অ্যাসিড থেকে যখন গ্লাইকোজেন হচ্ছে তখন আমরা তাকে বলছি গ্লুকোনিওজেনেসিস, বা নিওগ্লুকোজেনেসিসও আমরা বলতে পারি। আর যখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলছি গ্লুকোজেনোলাইসিস। হলো? আচ্ছা, এবারে এখানে তো দুটো রয়েছে না, একটা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হচ্ছে, একটা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে। যখন নর্মাল প্রসিডিওরে যদি আমরা সাইকেলটাকে ধরি তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন যখন হচ্ছে সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। আর যখন তার উল্টোটা হচ্ছে তখন কি যেন ছিল, গ্লাইকোজেনোলাইসিস। এই জিনিসটা গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, দুটোর মধ্যে একটু ডিফারেন্স কিন্তু আছে, একটা গ্লুকোজেনোলাইসিস, একটা গ্লাইকোজেনোলাইসিস। ডিফারেন্সটা না, সরি, এটা গ্লাইকোজেনোলাইসিসই হবে, মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হচ্ছে, তাহলে
লাইসিস হচ্ছে কার? গ্লাইকোজেনের, হ্যাঁ গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, আগেরটা ভুল ছিল। আচ্ছা নেক্সট হচ্ছে গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, এটা তো সবাই জানে, গ্লাইকোলাইসিস। যদিও আমরা গ্লাইকোলাইসিস আর এক রকম জানি, সবাই যেটা জানি সেটা হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, কিন্তু গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিডটাকেও গ্লাইকোলাইসিস বলা হয়। বেশ, কোরি সাইকেল শেষ হলো আমাদের, কিন্তু আরও দুটো পার্ট এখানে আমাদের বাকি রয়ে যাচ্ছে। সেই দুটো কি? একটা হচ্ছে আইসোমেট্রিক মাসেল কন্ট্রাকশন, আর হচ্ছে আইসোটোনিক মাসেল কন্ট্রাকশন। আইসোমেট্রিক এবং আইসোটোনিক মাসেল কন্ট্রাকশন, এই জিনিসটা আমি একটু অন্যভাবে তৈরি করাচ্ছি। সেটা হলো বাংলায় বলা হয় সমদৈর্ঘ্য পেশি সংকোচন, সমটান পেশি সংকোচন। সমদৈর্ঘ্য, সমদৈর্ঘ্যটা কোনটা জানো? আইসোমেট্রিক। আর এটা হচ্ছে সমটান, মানে হলো আইসোটনিক। ঠিক আছে, আইসোমেট্রিক, আইসোটনিক। আচ্ছা, যেভাবে করলে আমার মনে হয় সব থেকে ইজি সেটা হচ্ছে পার্থক্যের মতো করে আমি ওই কারণে একটা কলম মতো করে নিয়েছি, পার্থক্যের মতো করে যদি আমরা করে নিই। প্রথম যে জিনিসটা রেসপেক্টে আমরা এর পার্থক্যটা করব সেটা হচ্ছে এখানে যে মাসেল ফাইবারগুলো আছে তাদের দৈর্ঘ্য কেমন, কোনটা বেশি বড় কোনটা বেশি ছোট। সাধারণত সমটান যেখানে আছে, টান থেকে আমরা মনে রাখতে পারবো যেটা বেশি কন্ট্রাকশন হচ্ছে, তার মানে এখানে মাসেল ফাইবারগুলো তার সংকোচনের ফলে যে দৈর্ঘ্যটা সেটা কমে, এবং দৈর্ঘ্য কমলে কি হয়, সাধারণত আমরা দেখেছি বাইসেপ যখন আমরা কোনো মানুষ ফোলায় তখন বাইসেপের যে মাসেলটা তার দূরত্ব কমে যায়, তাই না? মানে অন্য সময় যদি এরকম থাকে, এরকম ফ্ল্যাট থাকে, তো যখন সেই মানুষটা বাইসেপটা ফোলাচ্ছে তখন কী হয়, বাইসেপটা এরকম এই মাঝখানে ডায়ামিটারটা বেড়ে যায়, তাই না? এই জায়গাটা বেড়ে যায়, অন্য সময় কিন্তু এই ডায়ামিটারটা কম থাকে। তার মানে এখানে পেশি দৈর্ঘ্য কমে পাশাপাশি কি বলে ওটাকে, ব্যাস বাড়ে। ঠিক আছে, এখানে ঠিক তার উল্টো হবে, এখানে পেশি দৈর্ঘ্য বাড়বে আর ব্যাস কমবে। ঠিক আছে, আচ্ছা আর কি পয়েন্ট আমরা করতে পারি? পেশি টান, তাই তো, মাসেল টুইচের ওখানে আমরা পেশি টান পড়েছি, তো পেশি টান, এখানে পেশি টান কী হবে, সমদৈর্ঘ্যের ক্ষেত্রে পেশি টান বাড়বে আর সমটানের ক্ষেত্রে পেশি টান কমবে। আচ্ছা নেক্সট পয়েন্টে আসি। স্যার এটা পেশি টান সমান থাকবে না? আইসোটনিক, আইসোটোনিক তো ঠিক আইসোটনিক। ঠিক বলেছো। আচ্ছা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের ক্ষেত্রে একটা করে হতে পারে সংকোচনের। আচ্ছা সংকোচনের কারণ কি হবে বলো সমদৈর্ঘ্যের ক্ষেত্রে? সংকোচনের কারণ কি হবে? কতটা স্টিমুলেশন দিচ্ছি তার উপর হতে পারে। সমটানে কি হবে? সমটানে তো সাধারণত স্যার ওই লোডের ওপর বলে, মানে কতটা ভার বহন করছে তার উপর, মানে সেই সব মানে ক্ষেত্রে এখানে পেশি সমটান ক্ষমতা সংকোচন অনুযায়ী হয়, তাই না? সব পেশি তো নিতে পারবে না সেই ক্ষমতা, তাহলে
তার মানে উদাহরণে তো স্যার ওই থাকে না, সুটকেস বা ভারী ব্যাগ বহন করার সময় সমটান হয়, তো লোডের ওপরেই হচ্ছে আচ্ছা, সেটা। এখানে লেখো তাহলে স্থিতিস্থাপক, আর তার পাশে হচ্ছে স্টিমুলাস। আর এখানে লেখো পেশির কাঠিন্য, তার সঙ্গে লোড। এটা শর্ত হচ্ছে না গো, এটা হচ্ছে শর্ত, এই দুটো শর্ত আর এই দুটো কারণ। বলো। স্যার বলছিলাম যে পেশি টানের ইংলিশ পেশি টান, টার্মটা মাসেল টুইচ। মাসেল টুইচ, ঠিক আছে। আর কিছু হয় বলো? এই তো মোটামুটি থাকে, সমদৈর্ঘ্য সমটানের মধ্যে, আইসোটনিক আইসোমেট্রিক। ও আরেকটা থাকতে পারে, এখান থেকে কতটা শক্তি রূপান্তর হয়। হ্যাঁ, এখানে হচ্ছে পুরোপুরি শক্তি রূপান্তর হয়ে হিট তৈরি হয়ে যায়, হিট 100% শক্তি থেকে হয়। আর এখানে কি হয়, এখানে 70% শক্তি ব্যয় হয় আর 30% শক্তি ব্যয় হয় না, মানে সেটা রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে। তাহলে এটার ক্ষেত্রে কমপ্লিট শক্তি, এটা শক্তির পয়েন্ট, শক্তির ব্যয়। সবটাই হয়ে গেল না গো, আর কিছু বাকি আছে এখানে? বাকি যা আছে সেটা আমি নোটসে দিয়ে দেবো, তাও একটু দেখে নাও। আর কোন এখানে এবার বাকি যে জিনিসগুলো আছে সেই টার্মগুলো সবই নিউরোমাস্কুলার জাংশনের সঙ্গে আর কি কানেক্টেড। তো নিউরোমাস্কুলার জাংশনটা এর পরে পরেই আমি মানে ওই এটা পড়াবো, নার্ভের যে চ্যাপ্টারটা আছে ওইটা পড়াবো। তাহলে ওটার সঙ্গে নিউরোমাস্কুলার জাংশনটা ধরে নেবো, তাতে কিছুটা পেশির ব্যাপারটা থেকে যাবে, কারণ ওখানে সবই সেই মনে করো এখানে কিছু টার্ম আছে, ওই ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন এখানে আছে, ফায়ারিং পোটেনশিয়াল আছে, হ্যাঁ, তারপরে এরকম ধরনের আরও অনেকগুলো আছে, মনে পড়ছে না সব কটা টার্ম। যাই হোক, সব কটা ওই নিউরোমাস্কিউলারের ব্যাপার থেকে যুক্ত। তাহলে আমরা নার্ভের চ্যাপ্টারটায় যাই, নার্ভের চ্যাপ্টারটা গেলে সুবিধা হবে। আচ্ছা, কারো যদি কোনো ডাউট থাকে বলো, আমি রেকর্ডিংটা আপাতত অফ করছি।